Like 11 the prime number, so প্রাইম, তারপর না লাইক মনে করো যদি 3 হতো তাহলে হচ্ছে 6 এর মধ্যে 3 আছে, 9 এর মধ্যে আছে, এরকম করে um, বলো। আচ্ছা ভাবো, তাহলে তোমরা 2 মিনিট ভাবো, প্রবলেমটা নিয়ে ভাবো যে ঝামেলাটা কোন জায়গায়। 11 দিয়ে ডিভিজিবল হইতে হবে, এই তো ঝামেলা, ভাগশেষ করতে হবে, দেন হচ্ছে কোশ্চেন। আচ্ছা, তো মডুলার অ্যারিথমেটিকে জাস্ট একটা ছোট ক্লু দিই, ক্লু দিলে আসলে পুরাটা পারা উচিত, তাও দেখি ক্লু দিলে পারো কিনা। মনে করো একটা কোশ্চেন করছে যে একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো তুমি করলা কি, তোমার কাছে দেওয়া আছে মনে করো 13 আর 11 যোগফল, এই টোটাল যোগফলটা হচ্ছে 24। 24 কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ আছে এটা বের করতে হবে, তুমি দেখেই বুঝতেছো ভাগশেষ আসবে 4। বাট তুমি করলা কি, একবার হচ্ছে 13-কে 5 দিয়ে ভাগ করলা, তখন ভাগশেষ আসলো 3। আর একটা হচ্ছে 11-কে 5 দিয়ে ভাগ করলা, তখন ভাগশেষ আসলো 4। এই 3 আর 1 যোগ করলেও কিন্তু 4 আসে, সেইটার ভাগশেষও কিন্তু মানে 4ই আসে। সো ওইভাবে ভেঙে ভেঙেও বের করতে পারো। ইট ওয়াজ লাইক 13 যোগ 13 সমান হচ্ছে 26 আসে। সো তুমি 26-কে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ আসে, তাই না? আবার 13-কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে আসে 3। আর 13-কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে আসে 3। 3 আর 3 যোগ করলে হয় 6। এই 6-কে আবার 5 দিয়ে ভাগ দাও, তখন কিন্তু 1 ভাগশেষ আসে। সো তোমার একটা বড় সংখ্যাকে একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে কত ভাগশেষ আসে সেটা জানা দরকার। সেটা না করে তুমি যদি অ্যান্সার গুলো যোগফল আকারে থাকে, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আস্ক করো যে তোমাকে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, ও তোমাকে অ্যান্সারটা নিচে পাঠিয়ে দিবে। দেন ফাইনালি ওই ভাগশেষের অ্যান্সার গুলোকে যোগ করে দাও। সেই অ্যান্সারটাও যদি আমার 5-এর থেকে বড় হয় তাহলে ওইটারে আবার 5 দিয়ে ভাগ করো, ভাগ করে যে ভাগশেষটা আছে সেইটা নাও, তাহলে দেখবা যে তুমি তোমার ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, এটা হচ্ছে ক্লু বা থিওরি বলো বা যা খুশি বলো, যোগের সূত্র মডুলার অ্যারিথমেটিকের। এখন ওইটাকে ইউজ করে এটাই কি ইউজ করা যায় দেখো। এটা তো ফ্যাক্টরিয়াল আকারে আছে না নাম্বার গুলা? হ্যাঁ, ফ্যাক্টরিয়াল আকারে আছে প্রত্যেকটা নাম্বার। এক সেকেন্ড দাঁড়াও। আম্মু, আব্বুর ফোন, জাহিদুর রশিদ। জাহিদুর রশিদ, আব্বুর দাও তো। আচ্ছা, তো ক্লুটা হচ্ছে আমাদের 11 দিয়ে যেহেতু ভাগ করতে হবে, so আমার প্রত্যেকটা নাম্বারকে মূলত 11 দিয়ে ভাগ করতে হবে। সো আমরা 3 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু জানি 6। লাইক আমাদের এখানে ফার্স্ট যে আইডিয়াটা জানা থাকা লাগবে সেটা হচ্ছে এই ফ্যাক্টরিয়াল গুলোর ভ্যালু কত। 1 কিন্তু ফ্যাক্টরিয়াল মানে 2023 কে কি করবো? আসো, মানে এত দূরেই যাওয়া লাগবে না, তোমরা দেখবা যে 9 10 ফ্যাক্টরিয়াল বের করলে অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ বলো। কে ফ্যাক্টরিয়াল কংগ্রুয়েন্স টু 0 mod 11 লেখা যায়। কত ফ্যাক্টরিয়াল? কে ফ্যাক্টরিয়াল, সেখানে কেটা কি জিনিস? কে কে মানে? সেখানে কে দেওয়া আছে না? ও কে ফ্যাক্টরিয়াল বলতে তো জাস্ট থিওরিটা বুঝাইছে, মানে ফ্যাক্টরিয়াল কি জিনিস ওইটা দিয়ে বুঝাইছে। আচ্ছা, সো কে যদি লাইক গ্রেটার অর ইকুয়াল টু 11 হয় তাহলে হ্যাঁ এই তো এবার 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 ধরতে পারছো। আচ্ছা, তাহলে বাকি পার্টটা কি ম্যানুয়ালি করতে হবে না? না, তাহলে 11 অনওয়ার্ড থেকে তো ওটা রিমাইন্ডার 0 আসবে, হ্যাঁ, কারণ তাহলে বাকি পার্টটা, এই যে এই পার্টটা তখন কাজ করা লাগবে না? 357। হ্যাঁ, এগুলোতে কাজ করা লাগবে না, তো এগুলো কাজ করতে গেলে তো ভ্যালু জানা লাগবে। আচ্ছা, তাহলে নবনীতা দেখো, আমরা ফার্স্ট হচ্ছে 1 থেকে এই 9 পর্যন্ত যে ভ্যালু গুলো এগুলো বের করার ট্রাই করব। ঠিক আছে, তাহলে 4 ফ্যাক্টরিয়াল সমান কত, 4 6 24। মানে আগের নাম্বারটা কি জাস্ট 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এরপরে 5 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু কত, 120। আগেরটা কি জাস্ট হচ্ছে এই 4 ফ্যাক্টরিয়াল এর ভ্যালুটা কি 5 দিয়ে গুণ করে দিয়ে 120 বানাই দিলাম, এটা তো বুঝতেছো? স্যার আচ্ছা, 6 ফ্যাক্টরিয়াল মানে 120 কেই আমি 6 দিয়ে গুণ করে দিব, তার মানে আসবে 720। ওকে, 7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5040, মেবি একটু চেক করে দেখো তো কত হয় 7 দিয়ে মাল্টিপ্লাই করলে। 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49, আর 1 হচ্ছে 50। আচ্ছা, 8 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে তোমার 8 শূন্য শূন্য, 4 8 32, হাতে 3, 8 শূন্য শূন্য আর 3, 5 8 40।
ঠিক আছে, এটা হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল এন্ড ফাইনালি হচ্ছে 9 ফ্যাক্টরিয়াল। 9 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে 900, 9 দুগুণে 18, 8 হাতে 1, 3 নং 27 আর 1 হচ্ছে 28 আর হচ্ছে 4 নং 36। এই হচ্ছে ভ্যালু। আর 10 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে লাস্টে আরেকটা জিরো হয়ে যাবে, 3628800। আমাদের কোশ্চেনে জাস্ট হচ্ছে এই কটা ভ্যালু লাগবে। 3 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে 6, 5 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে 120, 7 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে 5040 আর 9 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে 3628880। এই ভ্যালু গুলা লাগবে। কিন্তু এরপরে যতগুলো ভ্যালু আসবে না, এই প্রত্যেকটা ভ্যালুই কিন্তু 11 দিয়ে ডিভিজিবল। নোটিস করে দেখো, এই যে 11 ফ্যাক্টোরিয়াল, 13 ফ্যাক্টোরিয়াল, 15 ফ্যাক্টোরিয়াল, প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা করে 11 লুকানো আছে। এর আগে কিন্তু 11 আসে নাই, যার কারণে এগুলো 11 দিয়ে ডিভিজিবল না। এরপরে যত নাম্বার আছে না, সবগুলো 11 দিয়ে ডিভিজিবল, যার কারণে ওগুলোকে 11 দিয়ে ডিভাইড করলে তোমার রিমাইন্ডার আসবে হচ্ছে 0। তাই তোমার ওই 11 এর পরে যত নাম্বার আছে, একটা নাম্বার দিয়েও তোমার চেক করার দরকার নাই। তোমার জাস্ট প্রথম 6, এই এই যে 4টা নাম্বার, এই 4টা নাম্বারের যোগফল 11 দিয়ে ডিভাইড করলে কত আসে সেটা চেক করলেই কাজ শেষ। অথবা হচ্ছে তুমি চাইলে 4টা নাম্বারকে একই সাথে যোগ করে দিতে পারো, যোগ করে তারপরে চেক করতে পারো যে ওই ওই বড় নাম্বারটাকে হচ্ছে 11 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার আসে বা ভাগশেষ আসে। সেই ভাগশেষটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন সেই কাজটা করতে গিয়ে আমরা একটা জাস্ট একটু শর্ট করতে পারবো। সেটা হচ্ছে একটা থিওরি আছে, নাম হচ্ছে উইলসনস থিওরেম। সেটায় বলা হয়েছিল যে পি যদি একটা প্রাইম নাম্বার হয়, এটা আমি তোমাদের কাউকেই প্রমাণ করাই নাই, জাস্ট একটা থিওরি ছিল আর কিছু না। যে পি যদি একটা প্রাইম নাম্বার হয়, পি যদি একটা মৌলিক সংখ্যা হয়, তাহলে P-2 কে নাকি পি দিয়ে ভাগ করলে তোমার 1 ভাগশেষ থাকে। সো দেখো, এখানে তোমার জাস্ট একটা ইনফরমেশন কাজে লাগবে, সেটা হচ্ছে 9 কে 11 দিয়ে ডিভাইড করলে নাকি 1 রিমাইন্ডার থাকে। সো এই এত বড় নাম্বার নিয়ে তোমার আসলে কাজ করা লাগবে না, তুমি এই জায়গায় জাস্ট 1 ধরবা। বুঝাইতে পারছি? সো প্রথমটা ধরে নাও 6, পরেরটা ধরে নাও 120, পরেরটা ধরে নাও 5040, আর যোগটা জাস্ট যাতে তোমার বড় না হয় এই কারণে আমি জাস্ট ভাগশেষটাকে নিয়ে নিলাম, যে 9 কে 11 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। এটা একটা থিওরি, ঠিক আছে? এটার নাম হচ্ছে উইলসনস থিওরেম। উইলসনস থিওরেম এটা বলতেছে। তো আমরা জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলে এই কটা ভ্যালুকে যোগ করবা, যোগ করে 11 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যা আসবে তাই অ্যান্সার। এই 120 আর 1 তো মিলেই হবে 121, যেটা 11 দিয়ে ডিভিজিবল। আর এই 5040, ভাইয়া আমি বের করেছি। হ্যাঁ, কত আসে আনুমানিক? 5040 আর 6 এর মড মিলেই হবে। ও না, লাইক আমি হোল ম্যাথটা করছি। আচ্ছা, কত আসছে মানে 8? হ্যাঁ, এইটা। হ্যাঁ, 8 আসবে। So, এই তো জাস্ট এইটুকু যোগ করলেই কাজ হয়ে যাবে। নমনীয়তা বুঝতে পারছো? মানে অনেকগুলো থিওরি আছে, জাস্ট তুমি বেসিক এইটুকু বোঝার চেষ্টা করো যে 11 ফ্যাক্টরিয়ালের পরে সবগুলা 11 দিয়ে ডিভিজিবল, সো এগুলোর জন্য ভাগশেষ 0 আসবে, এগুলো নিয়ে আমার টেনশন নাই। বা আরো ইজিলি বুঝাইলে, মনে করো একটা সংখ্যা হচ্ছে 5 দিয়ে ডিভিজিবল বলতেছি আমরা, তো মনে করো 35। তো তুমি যদি লেখো 30 প্লাস হচ্ছে কি 35 না, মনে করো হচ্ছে 34, তাহলে 30 প্লাস 4 লিখতে পারো। 30 কে 5 দিয়ে ভাগ করলে কিন্তু 0 ভাগশেষ। তোমার জাস্ট খুঁজে বের করা লাগতেছে 4 কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, সেটা কিন্তু হচ্ছে তোমার 4, 4 নিজেই। তাহলে 0 আর 4 এর যোগফল 4। তো একটা সংখ্যাকে এরকম ভেঙে 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 করলে যে নাম্বার গুলো ডিভিজিবল, ওই নাম্বার গুলোর জন্য আর হিসাব করা লাগে না। ঠিক আছে, ইয়েস স্যার, বুঝতে। আমরা 1 মিনিট একটু ব্রেক দিই, আজান দিতেছে যেহেতু। অন্য প্রবলেমটা দেখতে পাচ্ছি।
আচ্ছা, আমরা শুরু করি। আমাদের এই ছবিটা যে দেওয়া আছে, এখানে আমরা যদি যেহেতু এটা একটা রেগুলার রেগুলার হেক্সাগন, মানে সবগুলো সাইডই সমান, সো প্রত্যেকটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি আমরা বুঝতেছি যেগুলা। তো 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এগুলো 30 ডিগ্রি সব। ঠিক আছে, তো আমরা যদি ছবিটা এইভাবে আঁকি যে এই পলিগনটার যে সেন্টারটা ও সেখান থেকে যদি ওই এ ই সি তিনটা পয়েন্ট এরকম ছড়াই দেই, তাহলে দেখবা ছবিটা এরকম তৈরি হয়। এবং এই 6টা যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না, 6টার লেন্থ মানে একদম দেখতে হুবহু সেম। দেখো, এবং এখানে অনেকগুলো কমন খুব সুন্দর সুন্দর ছবি আছে, লাইক এই যে এটা একটা সামান্তরিক হয়, এটা একটা সামান্তরিক হয়, এটা একটা সামান্তরিক হয়। তো তিনটা সামান্তরিক মিলে হচ্ছে একটা সামান্তরিকও না, এক্স্যাক্টলি রম্বসই হয়ে যায় একবারে। ঠিক আছে, রম্বসই হয়ে যায়, চারটা সাইডই সমান হয়ে যায়। দেখো, যেটা যেটা কালার করতেছি তার চারটা সাইডই সমান। তো আমার কোশ্চেনে দেওয়া আছে যে কালো কালারের যে তিনটা পোর্শন, মানে অন্য অন্য অ্যাঙ্গেল গুলো কিন্তু তুমি 30, 120 এরকম লিখে দিতে পারবে এখন। ঠিক আছে, 30, 120, 30, 30, 30, 120। তো আমাদের তিনটা ব্ল্যাক পোর্শনের হচ্ছে এরিয়ার যোগফল দেওয়া আছে 9√3। তাহলে এখন আমরা বলতে পারি না তিনটা হোয়াইট পোর্শনের এরিয়ার যোগফল হচ্ছে 9√3? আইডিয়াটা বুঝছো? তিনটা হোয়াইট পোর্শন এইসি, এটা কি 60 ডিগ্রি দিয়ে তৈরি করা না? মাঝে ছবিটা দেখো, এই যে 30, 30, 60, 30, 30, 60, 30, 30, 60। তো আমরা এখন বলতে পারি এই 9√3 হচ্ছে আসলে কালোটা না, একই সাথে সাদা তিনটা পোর্শনের যোগফল, তার মানে ত্রিভুজটার যোগফল। আর এই ত্রিভুজটার এরিয়া হচ্ছে √3/4 স্কোয়ার, যেটার ভ্যালু হচ্ছে 9√3। সেখান থেকে তোমার এর ভ্যালু বের করতে হবে, কোশ্চেনে চাইছে পরিসীমা, মানে 3 এর ভ্যালু কত। ঠিক আছে, তো জাস্ট আমরা এই ইকুয়েশনটা সলভ করলেই কাজ শেষ। তো যার কারণে আমরা বোথ সাইড থেকে √3 কাটাকাটি করে দিব। স্কোয়ার সমান চলে আসবে 9 × 4, মানে 36। এর ভ্যালু চলে আসবে √36 বা 36, সেটার ভ্যালু আসবে 6। সুতরাং 3 এর ভ্যালু আসবে হচ্ছে 3 × 6, 18। দেখো তো পুরোটা বুঝছো কিনা। কনফিউশন আছে কোথাও এটায়? স্যার এটা সুষম ষড়ভুজের এরিয়া দিয়ে করা যাবে। আচ্ছা, হ্যাঁ। তো এখন কোশ্চেন হচ্ছে, তুমি যদি এটা সুষম ষড়ভুজের এরিয়া দিয়ে করতে চাও, তাহলে তোমার জাস্ট হচ্ছে এই রেশিও গুলা জানা থাকা লাগবে, যে আসলে এই সুষম ষড়ভুজটার। আচ্ছা, ওয়েল,
তুমি করতে চাচ্ছ তাহলে কিভাবে, যে এই তিনটা ত্রিভুজের এরিয়া সমান, তাহলে এই 9√3 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, Yes sir, yes sir বাবা। 9√3 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 তখন root আসবে হচ্ছে 3, 3√3। তাহলে তোমার একটা ত্রিভুজের এরিয়া আসলো 3√3, yes sir, যার একটা অ্যাঙ্গেল হচ্ছে 120, একটা 30, একটা 30, ঠিক আছে? তো এরিয়া হচ্ছে 3√3, একটা অ্যাঙ্গেল হচ্ছে 120, একটা 30, একটা 30, এই দুই সাইড হচ্ছে সমান। আমাদেরকে এই ত্রিভুজটার সাইড গুলার ভ্যালু খুঁজে বের করতে হবে। সাইড গুলার ভ্যালু জানলে, আমি যে কোনো একটা সাইডের ভ্যালু জানলেই আসলে এই যে এই সাইড গুলার ভ্যালু জেনে যাব, তাহলে সেখান থেকে আমি ওই ষড়ভুজের যে সূত্র সেটা আগাইতে পারবো। আচ্ছা, সেটা যদি করতে হয় তাহলে আমি সবচেয়ে সহজ ভাবে করার উপায় কি, এখানে যদি 2 ভাগ করে দেই, এটা হবে 60, এটা হবে 60। তাহলে এই যে বাম পাশের যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এরিয়া কি হয়ে যাবে, এইটার হাফ, বুঝছো? আচ্ছা স্যার, আপনি বলো। 120টাকে মানে 2 হুম, ভাগে ভাগ করে ফেলছেন। হ্যাঁ 2 ভাগে ভাগ করে ফেলছি, লম্ব হয়ে গেছে, এখানে 90 ডিগ্রি হয়ে গেছে। কেন হয়েছে বুঝছো, মানে এটা 120, আর এখানে দুই পাশে 30 30 আছে, সো 120 কে 2 ভাগ করলে 60 60, আর এই 60 আর 30 মিলে 90, আর 90 হইলে এই দুই সাইডও সমান হয়, দুইটা ত্রিভুজ হুবহু সেম সেম হয়ে যায়। এটুকু ধরতে পারছো? Yes sir, আচ্ছা, এখন আমাদের হচ্ছে এই দুইটা ত্রিভুজের মধ্যে যে কোনো একটা ত্রিভুজের এরিয়া হবে এটার হাফ, রাইট? yes sir, আচ্ছা, এবার লাগবে হচ্ছে তোমাদের 30 60 কনফিগারেশন, যে আমি যে পড়াইছিলাম, খেয়াল আছে কি, যে 30 60 কনফিগারেশন। স্যার 30 অ্যাঙ্গেলের বিপরীত সাইডটা হচ্ছে x হয় ওটা, এক্স হইলে অন্যটা কি হয়, অন্য আর দুইটা? 60টাও হচ্ছে √3x, ভেরি গুড, এই তো ধরে ফেলছি। আর 90টা হচ্ছে 2x হয়। আচ্ছা, তাহলে তুমি বলতেছো যে যদি আমার 30-র অপোজিটেরটা এক্স হয়, তাহলে এই নিচের সাইডেরটা ভ্যালু কত হবে, √3x, তাই তো? Yes sir, তাহলে এই পাশেরটাও √3x হবে, আর এগুলো হবে yes 2x, এগুলো হবে 2x, এই তো? yes sir। আচ্ছা, এটা তো তাহলে তো তুমি ভেরি গুড, এটা তুমি জানোই, আমার এইটুকু জানলেই চলবে। কিন্তু স্যার এগুলোর প্রুফ তো জানি না, মানে আপনি দেখাই দিবেন পিথাগোরাস বলছিলেন। পিথাগোরাস পিথাগোরাস দেখাই দিছি তো, দেখাই নেই? আহ হাই হাই, প্রুফ তো আসল দরকার, দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, দেখো। আমি হ্যাঁ ধরে নিলাম যে, হ্যাঁ বলো। দেখিয়েছিল আই গেস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু শর্ট করে বলে দিই, দেখো। 30 ডিগ্রির অপোজিটের সাইডটা যদি এক্স হয় আর অ্যাঙ্গেলটা যদি 60 হয়, আমি করলাম কি, এই পাশেও এক্স এর সমান করে একটা লাইন কেটে নিলাম। তাহলে এই দুই সাইড যেহেতু সমান, তাহলে এক অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এই দুইটা অ্যাঙ্গেলও সমান না, এই দুইটা অটোমেটিক 60 হয়ে যাবে না? yes sir, আচ্ছা, যার কারণে তিনটা সাইডই সমান হয়ে গেল, তিনটাই এক্স হয়ে গেল। আচ্ছা, আর যদি ওটা 60 হয়, এটা 30 না, কারণ পুরোটা 90। yes sir, আচ্ছা, তাহলে দুইটা 30 হয়ে গেল, দুইটা 30 হইলে দুইটা সাইড সমান হয়ে যাবে না? yes sir, এই যে অলরেডি 2x, এক্স থেকে 2x প্রুফ করা আছে, যে এটা এক্স হইলে এটা 2x হয়। এবার পিথাগোরাস 2x² কি বলে, এটার নাম ধরো মনে করো এম স্কোয়ার, তাহলে x² প্লাস এম স্কোয়ার ইজ ইকালস টু হচ্ছে 2x হোল স্কোয়ার, পিথাগোরাসের সূত্র, বুঝছো? yes sir, বুঝতে পারছি। এখন এখান থেকে এম এর ভ্যালু সলভ করলে তুমি দেখবা আসে √3x, বুঝতে পারছো? আবার চাইলে yes এখানে sir, 120 ডিগ্রি, তো চাইলে তুমি এখানেও পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারো, তাহলে এটা 60 হয়। আর এটাকে যদি অর্ধেক করো, তখন তোমার আসে হচ্ছে 20 30, তখন এটা x/2 হয়ে যায়, এটা x/2 হয়ে যায়, আর এই পোর্শনটাও x/2 হয়ে যায়, কারণ দেখো এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করে। এটা আগের দিন তোমাকে তো দেখাইছিলাম, আমি আলাদাভাবেও দেখাইছিলাম। আচ্ছা, সমস্যা নেই, মনে করো। আর পুরোটা হচ্ছে √3x যেহেতু, সো এই ছোট পোর্শনটুকু হবে √3x/2, এটাও হবে √3 × x/2, এই পোর্শনটাও বানাবে।
root 3 into x by 2 ইয়াটা দরজাটা লাগাই 3 into x by 2 আচ্ছা তো এখন আসলে আর কিছুই নেই এখন তুমি অনেকভাবে করতে পারো সেটা হচ্ছে তোমার ভূমির ভ্যালু হচ্ছে 2টা √3 into x আর উচ্চতার ভ্যালু হচ্ছে একটা x সেইটার গুণফল 3√3 দিয়েও করতে পারো আবার মনে করো যে অর্ধেক যে করছিলাম অর্ধেক করলে ভূমির ভ্যালু হচ্ছে √3x আর উচ্চতার ভ্যালু হচ্ছে x এই দুইটার গুণ করে হাফ দিয়ে গুণ করলে হাফ এখানে আসবে সেভাবেও করতে পারো তোমার ইচ্ছা মানে জাস্ট এক জায়গায় এখানে হাফ আসবে আরেক জায়গায় হচ্ছে এখানে ডাবল হয়ে যাবে আর কিছুই না দুইভাবেই লেখা যায় তো কোনটা দিয়ে লিখবো আমরা পুরোটা দিয়ে লিখি মনে করো পুরোটার হচ্ছে তাহলে আর এই ডিভাইডেড বাই 2টা লাগবে না মনে করো পুরোটার ভূমি হচ্ছে গিয়ে তোমার 2√3x তুমি নিজেই লিখছো 2√3x 2টা √3x ইনটু উচ্চতা হচ্ছে x আর হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা এই তিনটা ভ্যালু গুণ করলে নাকি 3√3 আসবে উপরে বের করে রাখছিলা ঠিক আছে এখন যদি এই ইকুয়েশনটা সলভ করো 2 2 কাটাকাটি বোথ সাইড থেকে √3 কাটাকাটি ও আমাকে বলতেছে x স্কয়ারের ভ্যালু হচ্ছে তোমার 3 তাহলে x এর ভ্যালু কত √3 না Yes, sir. তাহলে 2x এর ভ্যালু কত 2√3 না Yes, sir. তাহলে ও বলতেছে এটা একটা সুষম ষড়ভুজ যার একটা সাইডের ভ্যালু হচ্ছে 2√3 তো তুমি যেটা করতে পারো এখন এই পুরা সুষম ষড়ভুজটার এরিয়া বের করে এই 2√3 দিয়ে যে সুষম ষড়ভুজটার এরিয়া আসবে সেটা বের করে এই 9√3 বিয়োগ দিয়ে দিতে পারো বিয়োগ দিলে যেটা পাবা সেটা হচ্ছে এই মাঝের ওই আবার 9√3 তুমি খুঁজে পাবা সেটা হচ্ছে এই মাঝেরটার এরিয়া সো এই 2√3 দিয়ে যদি পুরোটার এরিয়া বের করো তখন দেখবে অ্যান্সার আসবে হচ্ছে 18√3 যার মধ্যে সরি এই যার মধ্যে এই কালো পোর্শনটায় পড়ছে হচ্ছে 9√3 আর মাঝে সাদা পোর্শনটায় পড়ছে 9√3 মানে কালোগুলোর মধ্যে 3√3 করে ভাগ হয়ে গেছে আর মাঝের সাদা পোর্শনটায় পড়ছে হচ্ছে 9√3 ওইটা আবার এই তিনটা সাদা অংশে 3√3 করে ভাগ হয়ে গেছে আচ্ছা তো এটা একটা ভালো এটা মানে কেন শিখাইলাম তোমাদের যদি কোশ্চেন দেওয়া থাকে যে একটা ষড়ভুজের সুষম ষড়ভুজের আর কি ইকুইলেটার কি দূর কি বলে এটা কি লিখছে রেগুলার হেক্সাগন হ্যাঁ ঠিক আছে সো রেগুলার হেক্সাগন বা হচ্ছে সুষম ষড়ভুজের সবগুলো সাইড যদি সমান হয় এবং একটা সাইডের ভ্যালু যদি 2√3 হয় সেটার এরিয়া কত হবে এটা কেমনে বের করবা এটা সূত্র কি না মনে আছে কিছু বা কোনো আইডিয়া দিতে পারবা একটা সুষম ষড়ভুজ বা একটা রেগুলার হেক্সাগন বা একটা এমন একটা পলিগন যার 6টা সাইড আছে এবং 6টা সাইড সমান এবং একটা সাইডের ভ্যালু 2√3 তো এটার এরিয়া কেমনে বের করব বলো লাইক ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে আচ্ছা ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে বা কেমনে কি করবা ইকুইলেটারাল সো ভেরি গুড সবগুলো ইকুইলেটারাল তাহলে একটা ত্রিভুজের এরিয়া বের করে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2√3 না 2√3 দিয়ে কেন আহারে ওটা এই যে আমি সাইড আমি হ্যাঁ ওটা সাইড না 2√3 হ্যাঁ 2√3 হচ্ছে সাইড তো একটা রেগুলার পলিগন যার একটা সাইডের ভ্যালু হচ্ছে 2√3 এখন পুরোটার এরিয়া কত হবে এটা কেমনে বের করবে স্যার ফর্মুলা ইউজ করে বের করতে পারবো কোন ফর্মুলা সুষম ষড়ভুজের এরিয়া আমি কোনো ফর্মুলা দিছিলাম না তাহলে কেমনে বের করবেন আমি ওইটাই জিজ্ঞাসা করছি ভাইয়া বল। হেক্সাগনের একটা সাইড 2√3 হলে ট্রায়াঙ্গেলের একটা সাইড 2√3 না হ্যাঁ দুইটাই তো সেম হেক্সাগনেরও একটা সাইডের ভ্যালু 2√3 ট্রায়াঙ্গেল গুলোরও একটা সাইডের ভ্যালু 2√3 কারণ সবগুলো 60 ডিগ্রি অ্যাঙ্গেল সো এখানে যতগুলো দাগ আছে সবগুলাই আসলে সেম এখন কি করা যেতে পারে স্যার তো একটা 3/4 ত্রিভুজের এরিয়া বের করে এটা তারপর গুণ করে দিতে হবে কত দিয়ে 6 6টা আছে হ্যাঁ 6টা দিয়ে এই যে নবনীতা ধরতে পারছে আর অহনা কি বলছো বলো হ্যাঁ ওটা যে লাইক √3/4 a স্কয়ার তাহলে এই যে a স্কয়ারে হবে এখন বুঝতে 2√3 পারছো 6 দিয়ে গুণ করে দিতে হবে একটা এরিয়া আর একটা এরিয়া কত √3/4
2√3 হোল স্কয়ার। তো Yes, sir. এই সূত্র ছিল হচ্ছে যদি এ যদি একটা সাইডের ভ্যালু হয় তাহলে হচ্ছে তোমার আমরা মনে মনেই জানি যে ভিতরে হচ্ছে গিয়ে ওই সবগুলো সমবাহু ত্রিভুজ হবে, সো √3/4 স্কয়ার হয়, আর ওটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার চলে আসে। সো 6 আর 4 কাটাকাটি করলে হয় 3√3/2, তাহলে আসে 3√3 স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমার আর ম্যাথ করা লাগলো না, এগুলো মুছে দেই। আর তোমরা ভেঙে ভেঙে করলে তাহলে আর তোমার মুখস্থ করা লাগবে না, এই আর কি। ঠিক আছে, 3√3 স্কয়ারের ভ্যালু হবে মানে 2√3 যেহেতু সাইডের ভ্যালু, তার মানে এইটার স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে 3√3 2 স্কয়ার মানে 4, আর √3 হোল স্কয়ার মানে হচ্ছে 3, আর ডিভাইডেড বাই হচ্ছে 2। 2 কে যদি 4 দিয়ে কাটি তাহলে আসে একটা 2। দেখো উপরে 18√3 আসছে কিনা, বুঝলা? Yes, sir. আচ্ছা Sir, 18 আগের ম্যাথটার মধ্যে বলেন। আগের ম্যাথটার মধ্যে কি? মানে সুষম হ্যাঁ, মানে এই ত্রিভুজের থেকে মাঝখানেরটা কেমনে বের করতে বলছিলেন? ও এই যে এখন পুরাটার ভ্যালু যদি 18√3 হয়, আপনার কোশ্চেনে দেওয়া আছে কালো পার্টটার ভ্যালু 9√3। এখন আপনি বিয়োগ করে দিলে বলতে পারেন না মাঝে সাদা পার্টটার ভ্যালু 9√3 হবে। 9√3 আর 9√3 যোগ করলে 18√3 হয়। এখন বুঝছেন, 18√3 থেকে আপনি 9√3 বিয়োগ করে দিলেন, তাহলে বিয়োগ করে দিলে 9√3 আসে। সো মাঝের যে সাদা অংশটা সেটার এরিয়াও 9√3। অথচ জাস্ট হচ্ছে আমরা কয়েকটা ছবি এঁকে হচ্ছে খুব দ্রুত বলে ফেলছি মাঝের এই সমবাহু ত্রিভুজটার এরিয়াও হচ্ছে 9√3। বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, √3 হয় না, এটা হবে শুধু √3 থেকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে। আবার আরেকটা আইডিয়া দেখেন, এটা তো আপনি মুখস্থই করছেন কাইন্ড অফ, যে আমার যদি 30 ডিগ্রির অপোজিটের সাইডটা এক্স হয়, দুইটা হাফ অফ এক্স মিলে একটা এক্স হবে, তাহলে 90 ডিগ্রির অপোজিটের সাইডটা হয় 2x, আর 60 ডিগ্রির অপোজিটের সাইডটা হয় √3x, তাই তো? Yes, sir. আমরা এই ম্যাথটা আরো অনেক শর্টে করতে পারি। সেটা কিরকম? মনে করেন আপনি বের করে ফেললেন যে এই সাইডের ভ্যালুটা হচ্ছে, আচ্ছা ওটা শর্টে না, আলটিমেটলি ওইটা বের করতে অনেক কষ্ট করা লাগবে। এটা হচ্ছে 2√3, ঠিক আছে? তো এটা যদি 2√3 হয়, আপনি এখানে যদি একটা 90 ডিগ্রি আঁকতেন তাহলে এটা 60 ডিগ্রি হইতো, এটা 30 ডিগ্রি হইতো। মানে যেটা দিয়ে আমরা মূলত ওই যে এক্স এর সলিউশন বের করছি ওই সেম আইডিয়ায়। এটা যদি 2√3 হয় তাহলে 30 ডিগ্রির অপোজিটের ভ্যালুটা হবে হচ্ছে শুধু √3, মানে তার হাফ। কারণ 30 ডিগ্রির অপোজিটে যে ভ্যালুটা থাকতো তার ডাবলই হইতো কিন্তু এই 90 ডিগ্রির অপোজিটে 2√3টা, তাই না? মানে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যেত √3 এইখানে, এই √3 ডাবল হয়ে যেত 90 ডিগ্রির অপোজিটেরটা, এই সাইডেরটা। বুঝতে পারছেন? এখানে যদি একটা 90 ডিগ্রি আঁকি, এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রির অপোজিটেরটা √3 হইতো, কারণ এইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার 2√3 হইতো, যেটা আমার 90 ডিগ্রির অপোজিটের সাইডটা। বা সোজা বাংলা আমার 2√3 জানা আছে, তাই আমি 2√3 কে 2 দিয়ে ভাগ করে দিয়ে √3 নিয়ে আসছি এইখানে। তাহলে এই সাইডটার ভ্যালু হচ্ছে √3, এই হাইটটার ভ্যালু হচ্ছে √3, এবং এই যে সাইডটা, এই সাইডটার ভ্যালু তখন হয়ে যাবে হচ্ছে √3 এর √3 গুণ, তার মানে √3 ইন্টু √3 সমান হয়ে যাবে 3। তাহলে এইটুকু যদি 3 হয়, এইটুকু ছোট অর্ধেক যদি 3 হয়, বাকি অর্ধেক মিলাই হবে 6। 3 আর 3 মিলে হবে 6। তো এইটুকু যেহেতু 6, তার মানে এইটুকু 6, এইটুকু 6, 3 6 18। আমাদের পেরিমিটার কত আসছিল? 18 আসছিল। 3 3 3 3 3 3, যদি মিড পয়েন্টকে আপনি কাউন্ট করেন। কিন্তু স্যার আপনি ফার্স্টে কেমনে করছিলেন জানি একদম ফার্স্টে প্রথমে? আরো শর্টে এই যে এটা ফার্স্টে করছি কি, যে তোমার আমি দেখে বুঝতে পারছি যে এই তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়া আর এই তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়া সমান। সো এই তিনটা ব্ল্যাক পোর্শনের যোগফল যেহেতু 9√3, আমরা বুঝতে পারছি এই তিনটা হোয়াইট পোর্শনের যোগফল হচ্ছে 9√3। সো স্যার দেন আপনি আমরা, দেখে কেমনে বুঝছেন? ও আচ্ছা দেখে কেমনে বুঝছি, হ্যাঁ নাইস কোশ্চেন। এই এই ফিগারটা দেখছো, কি বলে এটা?
ইয়েস স্যার। এটা দেখে কি বলা যায় আমি যদি জাস্ট 3টা লাইন আঁকি? এটা একটা ভালো কোশ্চেন করছো যে আমি তো ডাইরেক্ট বলতে পারি না, প্রুফ তো লাগবে। এই 3টা দাগ দেখো, এই ছবিটাকে যদি আমি এইভাবে ড্র করি দেন বলি যে এই 3টা পোর্শন হচ্ছে গিয়ে এক একটা রম্বস, বলা যায় এখন? মানে এই এই ছবি থেকে তো বলা যায় প্রুফ, এই ছবিতে তো প্রুফ একদম ডিটেলসে দেওয়া আছে একটা হ্যাঁ স্যার 60 ডিগ্রি বলা একটা যায়। 180। আচ্ছা, আমরা এই আইডিয়াটাকে এখানে কাজে লাগাইছি যে এই সেন্টার দিয়ে যখন জোড়া লাগাইলাম তখন এরা মূলত একটা রম্বস হয়ে যাবে। আর রম্বসের যদি আমি অর্ধেক করি, অর্ধেক করলে এই দুইটা এরিয়া সমান হয়। সো এখানে মূলত যে কটাই ছবি আছে 6টা এরিয়ারই আসলে সমান হবে, এরকম আর কি। 6টাই রম্বস, 6টারই কর্ণ আঁকা আছে। সো 6টাই এরিয়া দুই ভাগ হয়ে গেছে। আবার মানে এই এই ছবিতেও কিন্তু প্রুফ আছে যে এই প্রত্যেকটা এরিয়া হচ্ছে সমান। সো আমি যদি এক্স আর এক্স যোগ করে দেই, যোগ করলে হবে, আচ্ছা মানে আমি তোমাদেরকে আরেকটা ছবি দেখাই। মনে করো আমি এই ছবিটাই রাখলাম, আরেকটা কপি করলাম, করে জাস্ট মাঝের ডায়াগোনাল গুলো মুছে দিলাম, মুছে দিয়ে জাস্ট লাল লাইনটা এইভাবে এঁকে দিলাম। এখন দেখো তো এই ছবিটার কোশ্চেনের ছবিটা সেম হয়ে গেছে কিনা? জাস্ট এই দিকের দাগের বদলে এই দিকে দাগ দিছি, এদিকের দাগের বদলে এদিকে দাগ দিছি, এদিকে দাগের বদলে এদিকে দাগ দিছি। আর আমরা কি জানি, একটা রম্বস বা সামন্তরিক যাই হোক না কেন, তার একটা কর্ণ আঁকলে সেটা সমান দুইটা এরিয়ায় ভাগ করে। সেটা আমি ডান থেকে বামে আঁকি অথবা বাম থেকে ডানে আঁকি, অর্ধেক করবেই। সো এটাও যদি এইদিকে এদিকে অর্ধেক করে, এটাও কিন্তু এদিকে এদিকে অর্ধেক করবেই। ওইটা দেখে আমি আইডিয়া করছি যে এখানের আসলে সবগুলো এরিয়া হচ্ছে সমান। যার কারণে আমার বাহিরের 3টা এক্স এর যোগফল দেওয়া ছিল 9 × √3। ওখান থেকে আমি আইডিয়া করছি যে আসলে ভিতরে 3টার যোগফল হচ্ছে 9 × √3, আর এই ভিতরে 3টা মিলে কিন্তু একটা সমবাহু ত্রিভুজ ক্রিয়েট করতেছে, রাইট? ইয়েস স্যার। ওখান থেকে আমি থিওরি ইমপ্লিমেন্ট করে সাইডের ভ্যালু বের করে আনছি, দেন 3 দিয়ে মাল্টিপ্লাই করে পরিসীমা বের করে ফেলছি। আচ্ছা, তাহলে মোটামুটি ভালোই দুইটা বেসিক প্রবলেম সলভ হইলো, বেসিক সহ। আচ্ছা, স্যার আপনার মানে কালকে একটা ক্লাস দেখতেছিলাম, জুনিয়র রিভিশন ক্লাস ছিল। হুম, তো ওখানে হচ্ছে আপনি দিয়েছেন হচ্ছে 1 থেকে 2024 পর্যন্ত মানে নাম্বার গুলাতে কয়টা 2 আছে, কয়টা 1 আছে, ওগুলো বের হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ বলছে। হ্যাঁ, এটা রিজিওনালে আসে নরমালি। সিলেকশনের জন্য কি করা লাগবে? এটা সিলেকশনের জন্য দরকার নাই, এটা রিজিওনালে দিলেও আমি বলে দেই যে এই প্রবলেমটাকে ইগনোর করতে, কারণ এটা অনেক সময় নষ্ট করে ফেলে। ওকে স্যার। আচ্ছা, এবার আমরা দেখবো এটা, এটা কোনটা দেখবো বলো? স্যার 6, নিচেরটা। হ্যাঁ নিচেরটা দেখবো। আর 6 নাম্বার কি মনে আছে কি করাই দিছিলাম? 6 যে ওই যে সেন্টার যোগ করে যে ম্যাথটা দেখাই দিছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। যে 3টা সেন্টার যোগ করলে সবগুলো অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়ে যায়। সো এটা একটা সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে যায়। সো 8 8 8 8 8 8 8 হচ্ছে তোমার রেডিয়াস বা ব্যাসার্ধ। সো একটা সমবাহু ত্রিভুজ যার সাইডের ভ্যালু হয়ে যায় 16, সো √3/4 16 হোল স্কয়ার। এই পুরো এরিয়া থেকে এই সার্কুলার পোর্শনের 3 গুণ, সার্কুলার পোর্শনটার 3 গুণ বিয়োগ করে দিতে হয়। সার্কুলার পোর্শনটার 3 গুণ কত হয়? ওটা 60 ডিগ্রি হয়, তার মানে 6/1 ইন্টু π8 স্কয়ার, এরকম দেখাইছিলাম। ঠিক আছে, প্রবলেম হইলে আরেকবার বইলো, মনে করাই দিব অনেক। ভাইয়া আমি 5 নম্বরের কোয়েশ্চেন বুঝি না। 5 নাম্বারে, 5 নাম্বারে দাঁড়াও দেখি কি বলছে। উম, এটা না, গোলকের পৃষ্ঠে দাঁড়িয়ে, পৃষ্ঠে স্যার ছবিটা একটু জুম করা যাবে? মানে কোশ্চেনটা, হ্যাঁ। দাঁড়াও।
একটা স্ফিয়ার আছে, গোলকের পৃষ্ঠে দাঁড়িয়ে একটা লেজার লাইট এমন ভাবে ধরলো যেন গোলকের ভিতরে পৃষ্ঠে একটি নির্দিষ্ট কোণে বাঁক হয়। আলফা সমান 60 ডিগ্রি হয়, তাহলে লাইটটি গোলকের পৃষ্ঠে দুইবার বাঁক নিয়ে ইমনের কাছে ফিরে আসে। 60 ডিগ্রি বলতে কোন জায়গার সাথে 60 ডিগ্রি সেটাও তো বলা নাই। কাচের গোলকের ভিতরে বন্দি, সেই গোলকের পৃষ্ঠে ও ভিতরে বন্দি, পৃষ্ঠের সাথে দাঁড়িয়ে একটি, তার মানে ভিতরে আছে ও, এরকম একটা জায়গায় আছে। এখান থেকে ও হচ্ছে মনে করে একদম নিচের পয়েন্টটা থেকে এখান থেকে ও একটা লাইট থ্রো করবে। আলফার ভ্যালু যদি 60 ডিগ্রি হয়, তা আমরা ধরলাম এরকম 60 ডিগ্রি হয়, তবে লাইটটা গোলকের পৃষ্ঠে দুইবার বাঁক নিয়ে মনে, ও আচ্ছা বুঝছি, এরকম টাইপের প্রবলেম দিছে। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, দুইবার বাঁক নিছে, একবার দুইবার। রিমন কোথায় দাঁড়ায় আছে? ইমন হচ্ছে একদম গোলকের পৃষ্ঠে, তার মানে এই জায়গাটায় ও হচ্ছে এই বলটার ভিতরে আটকে আছে এবং যে কোনো এক জায়গায় মাটির সাথে লাগানো অবস্থায় আছে। সো বলটা যে জায়গায় মাটির সাথে লাগানো সেই জায়গাটায় আছে। এখান থেকে লাইটটা থ্রো করছে যেটা ওর ভূমির সাথে 60 ডিগ্রি ক্রিয়েট করে, এন্ড ওই লাইটটা গোলকের ভিতরে বাড়ি খেয়ে দুইবার বাড়ি খাওয়ার পর ফেরত আসছে, দুইবার ড্রপ করে আবার সেম জায়গায় ওর কাছেই ব্যাক আসছে। সো এখান থেকে বাকি ইনফরমেশন বের করতে হবে। কোশ্চেন করছে আলফার ভ্যালু যদি 20 হয়, তাহলে লাইটটি সর্বনিম্ন কতবার, মিনিমাম কতবার বাঁকা হয়ে হচ্ছে ইমনের কাছে ফিরে আসবে। এখন ঝামেলা যেটা, সেটা হচ্ছে যে লাইট বাঁকা হওয়ার রুলস কি, লাইট বাঁকা হওয়ার রুলস এর উপর এখানে সবকিছু ডিপেন্ড করতেছে। এটা কি ফিজিক্সের কোয়েশ্চেন নাকি? আমার কাছে তো এরকমই লাগতেছে। ভাইয়া ফিজিক্স অলিম্পিয়াডে আসছিল, এটাই। অনেকটা সেম। আরে আমি স্ফিয়ারের থিওরি জানি, লাইক হচ্ছে তোমার আয়নায় যেরকম ঘটে না, যে আয়নায় হচ্ছে তোমার, এটা তোমরা ক্লাস 6-7 এর বা অনেকে বেসিকটাও পড়ছো, আমি রিফ্লেকশনে পড়াইছিলাম যে তোমার একটা লাইট যদি এইভাবে পড়ে, মনে করো তার নিচের অ্যাঙ্গেল যদি 20 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলেই বের হয়ে যায়, অর্থাৎ এই নিচের অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি থাকে। ঠিক আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা 70 হলে অ্যাঙ্গেলটা 70 হয় এখানে। এটাকে বলে ইনসিডেন্ট রে, এটাকে বলে মানে একটা হচ্ছে প্রবেশ করতেছে, একটা বের হয়ে যাইতেছে, একটা এন্ট্রি নিতেছে, একটা বের হয়ে যাইতেছে, একটা রিফ্লেক্টিভ। একটা রিফ্লেক্ট করে, হ্যাঁ রিফ্লেক্টেড রে। মাঝেরটাকে বলা হয় হচ্ছে নরমাল, বাংলায় বলে মেবি অভিলম্ব। মানে সোজা বাংলায় যেই পয়েন্টে লাইটটা ড্রপ করতেছে ওইখানে একটা পারপেন্ডিকুলার লাইন বা হচ্ছে একটা লম্ব আঁকতে হয়। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটার নাম মনে হয় হচ্ছে আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ, ইংরেজিতে হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। এই 20 ডিগ্রিটা না, কিন্তু 70 ডিগ্রিটা। ঠিক আছে, তো এই রিলেটেড ম্যাথ হচ্ছে আমি জানি। এখন কোশ্চেন হচ্ছে যদি এটা সার্কুলার ফেসে হয়, মানে আয়নাটা যদি একটা গোল আয়না হয়, তখন লাইটের হিসাবটা কিরকম হয়। মনে করো ভিতর থেকে তুমি একটা লাইট থ্রো করতেছো, বা অনেকে এরকমও দেখবা যে লাইক আমরা চশমা বলি না, বা ওই যে বিভিন্ন বিজ্ঞান জাদুঘরে দেখবা ঈদে আজিমপুর, মনে করো এরকম হচ্ছে একটা বাঁকা হচ্ছে আয়না দেওয়া আছে, তখন আসলে লাইটের হিসাবটা কেমন হবে। মনে করো সেম এই পয়েন্টে এসে লাইটটা ড্রপ করবে। ঠিক আছে, তো তোমার কাছে মনে হচ্ছে না লাইটটা এই লাইনেই যাবে, এই লাইনেই যাবে, এটার কারণ কি? কারণ হচ্ছে এইটা ছিল হচ্ছে তোমার তখন ভূমির মানে মাটির সাথে লাগানো সেই আয়নার মতো লাইনটা, যার এই অ্যাঙ্গেলটা সেম। এই পয়েন্টটা যখন একটা তুমি পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি লাইন আঁকবা না, তখন কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে সেই অবিলম্ব। একই সাথে দেখো তোমরা বৃত্তের কনসেপ্ট পড়ছো না, যে এটা হচ্ছে তোমার সার্কেল, এটা হচ্ছে তোমার সার্কেল, আর এই লাল কালারের লাইনটা হচ্ছে তোমার ট্যানজেন্ট বা স্পর্শ। তো তখন আমরা পড়ছিলাম এই স্পর্শ বিন্দু থেকে যদি আমরা একটা লাইন আঁকি, তখন সেটা হচ্ছে পারপেন্ডিকুলার হয়। যে আমি যদি বৃত্তের সেন্টার বা কেন্দ্র থেকে ওই টাচ পয়েন্টটা জোড়া লাগাই, তখন দেখা যায় এই লাইনটা ওই ট্যানজেন্ট বা স্পর্শকের উপর হচ্ছে পারপেন্ডিকুলার হয়। তো এই নর্মালটাও হচ্ছে ওই আগের আয়নার মতো ছবির সাথে কাজ করে, আর এই স্পর্শকটা হচ্ছে আগের আয়নার মতো কাজ করে, আর লম্বটা হচ্ছে গিয়ে তোমার ওই অভিলম্বর মতোই কাজ করে। বাকি সবকিছু সেম, যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হয়, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হয়। সো এইটা যদি তোমার 50 ডিগ্রি হয়, কালার তো বোঝা যায় না। এই পুরো অ্যাঙ্গেলটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই পাশেরও পুরো অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি হয়, আর উপরের আপতন কোণটা 40 ডিগ্রি হলে প্রতিফলন কোণটাও 40 ডিগ্রি হয়। এরকম একটা থিওরি মেনে চলে। তো ইন দ্যাট কেস ও যে তো লাইটটা এখান থেকে এখানে থ্রো করছে,
এখন আলফা বলতে সেই 60 ডিগ্রি কোন সাইডটাকে বুঝাইছে এটাই বুঝতেছি না। দাঁড়াও দেখি, একটু চিন্তা করতে দাও। মনে করো আমি ধরে নিলাম এখান থেকেও লাইটটা থ্রো করলো, এইখানে একটা ট্যানজেন্ট রাখলাম, আচ্ছা এখান থেকে হচ্ছে এখানে থ্রো করলো, আলফা সমান যদি 60 ডিগ্রি হয়, ইনসিডেন্ট অ্যাঙ্গেল কিন্তু আলফা দিয়ে ডিজাইন করা হয়। কেন তোমরা তো 1 তারিখে যাওয়া লাগবে না, সব কম বাদ দিলে আমারটাও বাদ দিলে, তুমি বাড়িতে ঢাকায় যদি না পাও তাহলে যাই। ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি আলফা হয়, কত কম নেই। হ্যাঁ এই তো কইলাম ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি আলফা হয় তখন হচ্ছে এটা হয় না, তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60, এখান থেকে কি ব্যাক করবে এটা, এটা কি 60, এটা 120, এটা 60 হয়ে যায়, তার মানে আলফা হওয়া পসিবল। এটা সমান 60 হইতে হলে একটা অ্যাঙ্গেল হয়ে যায় 60। আচ্ছা সেখান থেকে যদি লাইট ব্যাকও করে, ধরে নিলাম এটা 120 ডিগ্রি, তাহলে এইটুকু 60, এইটুকু 60, এখানে ট্যানজেন্ট থাকলে এটা 30, এটা 30। যে জায়গায় বাড়ি খাবে, আচ্ছা আমরা এটা জিওজেব্রায় দেখার ট্রাই করি। মানে আসলে আলফা বলতে কি বুঝাইছে এটা একটা কোশ্চেন, এটাই আসলে মেইন ঝামেলা, বাকিটা মোটামুটি ডিল করা যায় তো যদি বেসিক জানা থাকে। আচ্ছা তো এটা কি ঢাকা রিজিওনালের কোশ্চেন? আমিও জানি না এটা কোন জায়গা না। ভাইয়া আমিও জানি না, আমি একটা র্যান্ডম কোয়েশ্চেন দিছি। আচ্ছা সমস্যা নেই, নিচেরটাকে কাউন্ট করো, উপরেরটাকে কাউন্ট করার দরকার নেই। সো মনে করে নিচেরটা হচ্ছে পয়েন্ট, এই ডি পয়েন্ট থেকে আমরা লাইট থ্রো করব, লাইট থ্রো করলে বি পয়েন্টে গেল, বি পয়েন্ট থেকে হচ্ছে মনে করো অ্যাঙ্গেল হইল না, 120 ডিগ্রি আঁকবো। কোন দিকে আঁকবো? ক্লকওয়াইজ আঁকবো। এটা আঁকার কারণ কি? আঁকার কারণ হইল একশো 20 ডিগ্রিতে যেখানে হিট করুক না কেন, এরকম যদি ছবিটা হয়, এরকম যদি হয়, দেন লাইটটা যদি এখানে ড্রপ খায় এখানে ব্যাক করে, এটার মানে হইতেছে এইটার যে রিফ্লেকশনটা সেইটা এরকম হবে, আর ওই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট আঁকি এটা দেখতে এরকম হবে। এটা কি পসিবল? এর মাথায় তো কিছু ঢুকতেছে না। আচ্ছা এটা ইগনোর করো তাহলে, থাক। এটা আলফা, আসলে আলফাটারই ঝামেলা, যে আলফাটা আসলে কি বুঝাইছে, এই ওদের ইনসিডেন্ট অ্যাঙ্গেলের আলফা বুঝাইছে না অন্য কোনো আলফা, সেটা একটা ইস্যু। আর দুইবার বাকি দিয়ে ফেরত আসছে, তো ছবিটা কাইন্ড অফ এরকম হবে যে এই ছবিটা নিয়ে নিয়ে গেল। আমি যেটা করার ট্রাই করতেছি আর কি,
মানে এটা পরে যখন ভাববা তখন এই ছবিটা নিয়ে ভাইবো আর কি, যে এখান থেকে কিছু করা যায় কিনা। ওকে, সো এটা হচ্ছে আমার ভূমি। এই ডি পয়েন্ট থেকে আমি লাইট থ্রো করলাম। এখান থেকে যেহেতু বলছে আলফার ভ্যালু 60 ডিগ্রি, তার মানে এখানে যদি একটা ট্যানজেন্ট আঁকা হয় এরকম, তাহলে ওর উপরে এই যে এই জায়গায় ইনসিডেন্ট অ্যাঙ্গেল কে নরমালি আলফা হিসেবে লেখা হয়, তো সেটার ভ্যালু 60 হওয়া উচিত। তো ইন দ্যাট কেস যদি সেটা 60 হয়ে থাকে, হ্যাঁ, মনে করে একটা ছোট ট্যানজেন্ট রাখলাম, এখানে একটা ছোট লাইন রাখলাম, এইটুকু 60 এইটুকু 60, সেটা যদি হয়ে থাকে এখান থেকে লাইনটা ব্যাক যাবে এইখানে। এখন এইখান থেকে এইখানে ফেরত আসবে কিনা এটা তোমাকে এনশিওর করতে হবে যে সেই অনুযায়ী ছবিটা কি হবে। তো ওইটা যদি ঠিকঠাক থাকে তাহলে কাজ করে, নাইলে আমার কোশ্চেন বুঝায় ভুল হইতেছে। সো ওয়েল, এটা ইগনোর, এটা 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 আমি হইলো প্রথমে এটা ট্রাই করতাম না, কারণ এখানে আলফা কি বুঝাইছে এটাই বুঝতেছি না। আর 20 হইলে সর্বনিম্ন কতবার বাকি মনের কাছে ফিরে যাবে, তাহলে ফিজিক্স এর কোশ্চেন ম্যাথের মধ্যে ঢুকাই দিচ্ছে। নাইস। বাট এই এই আইডিয়া গুলো খেয়াল রাখো, এগুলো হঠাৎ হঠাৎ কাজে লাগে, যে ট্যানজেন্টের আইডিয়া, ঠিক আছে? এইটা আর হচ্ছে এটা তো জানো, রিফ্লেকশনের আইডিয়া তো জানো। এইটাকে কাজে লাগানোর ট্রাই করো, যেহেতু গোলক পৃষ্ঠের ভিতরে আছে, সো লাইটের রিফ্লেকশনের থিওরি হবে এরকম, ঠিক আছে? সো এটারে কিভাবে কাজে লাগানো লাগবে এটা হচ্ছে ইস্যু। আচ্ছা, এরপরে এটা কেন কিউবেরটা কি বলছে? এন কিউব একক করে কিউব কাটা হলো, একক কিউব গুলোর মোট ক্ষেত্রফলের ঠিক অষ্টমাংশ লাল। ও আচ্ছা, এটা ভালো কোশ্চেন। এটা এটা কি সলভ করছো 7 নাম্বারটা? মানে তলের ক্ষেত্রফল বা হচ্ছে সারফেসের এরিয়া, এটা বের করতে পারো? একটা কিউব দেওয়া আছে, তার সারফেস কয়টা? 6টা না? 6 6 পাশে 6টা, স্কয়ার, তো প্রত্যেকটার এরিয়া কত? স্কয়ার। 6 স্কয়ার তো ওটার থিওরি হচ্ছে 6 স্কয়ার, ঠিক আছে? তো বলছে একক কিউব গুলোর তলের মোট ক্ষেত্রফলের আম, ঠিক 1/8 হচ্ছে লাল। একক কিউব গুলোর তলের মোট ক্ষেত্রফলের, সারফেসের মোট ক্ষেত্রফলের ঠিক 1/8, 18% হচ্ছে গিয়ে তোমার লাল। এগুলোর কত পাশে নতুন করে লাল রং করতে হবে যেন সেগুলোর মোট পাশের 1/4 লাল হয়? আচ্ছা, সোজা করছেন 180 এর সাথে, তাহলে এখানে এন কোনো কাজে লাগবে বলে তো মনে হয় না। এন কিউব, আচ্ছা না, ঝামেলা আছে। একটি কাঠের কিউব এন একক, তার সবগুলো তলে লাল রং করা হলো এবং এন কিউবটি একক কিউব করে কাটা হলো। ও, ঝামেলা বুঝছো? 1 একক করে কাটা হলো, প্রত্যেকটার হচ্ছে এন কিউবটি একক কিউব করে কাটা হলো। নাইস। স্যার এটা বুঝি নাই। হ্যাঁ বুঝাচ্ছি, এই লাইনটাই বুঝাচ্ছি, এটাতে কাটি। এটার মানে হইলো, মনে করো একটা কিউব, এখানে এন এর ভ্যালু মনে করো 2, তাহলে 2 কিউব মানে কি 8 না? ইয়েস স্যার। তো মনে করো আমি তোমাকে একটা ওই যে লুডুর যে ডাইস থাকে ওই ডাইস দিলাম, যেটার সবগুলো সাইডের ভ্যালু হচ্ছে 2। ওকে, এরকম একটা ছবি, এরকম একটা ছবি যার প্রত্যেকটা সাইডের ভ্যালু হচ্ছে 2। তো আমি যদি প্রত্যেকটাকে 2 কে যদি 1 1 করে ভাগ ভাগ করে ফেলি, এই যে এরকম, এখন মনে করো এইভাবে কাটলাম, এইভাবে কাটলাম, তো এইভাবে কাটা হয়ে যাবে, এদিক দিয়েও কাটলাম। এখন তুমি এই ছবিটা দেখে বলতে পারো মানে এটা পিছনেও কাটা হয়েছে, এখানে কয়টা পিস আছে? মানে যদি এটা একটা 3D ছবি হয়, সো 1 × 1 × 1 × 1, এক একটা কিউব, ছোট ছোট কিউব তৈরি হয়েছে যাদের প্রত্যেকের সাইড হচ্ছে 1, এটাই বলা হয়েছে একক কিউব। ইউনিট কিউব, এই যে ইউনিট কিউব। তো এখানে কয়টা কিউব হয়েছে এটা বলতে পারবা? মানে প্রথমে তো একটা বড় কিউব ছিল, এখন আমি এরকম তিন তিন সাইড দিয়ে কাটলাম, একটা হচ্ছে এইভাবে কাটলাম, একটা হচ্ছে এইভাবে কাটলাম, একটা হচ্ছে এইভাবে কাটলাম, একটা গিফটের বক্স মনে করো, 8টা হয়েছে। 8টা হয়ে যায়। আইডিয়াটা বুঝতে পারছো? সোজা বাংলা একটা বক্স হাতে নাও, বক্স হাতে, একটা আপেল হাতে নাও, আপেল হাতে নিয়ে সোজা ভাবে একভাবে কাটো, ডানে বামে একভাবে কাটো, আর মাঝখান দিয়ে কেটে ফেলো, তাহলে 8টা পিস আপেল তৈরি হবে না? বুঝতে পারছো?
আরো ইজি করি, মনে করো আমরা যে কিউব ইউজ করি, রুবিক্স কিউবের হচ্ছে একটা সাইডে 3 একক থাকে। সো 3 কে কিউব করলে হয় 27। দেখো ওর হচ্ছে মাঝের পিস গুলাকেও যদি তুমি কাউন্ট করো, ওখানে 27টা পিস আসবে। মানে তুমি চোখের সামনে 26টা সাইড একদম ক্লিয়ারলি দেখতে পাও, আর মাঝের যে একদম মাঝে যে সেন্টারে ওইটাকে যদি একটা কিউব মনে করো, তাহলে 27টা কিউব তৈরি হবে। আরো ইজি করলে নিচে মনে করো এরকম, যে নিচে 9টা পিস বসাইলা, নিচে 9টা পিস বসাইলা, তার উপর আরো 9টা পিস বসাইলা, তার উপর আরো 9টা পিস বসাইলা, তাহলে 3 নং 27, পুরো একটা কিউব তৈরি হলো। আইডিয়াটা ধরতে পারছো? এখানে হচ্ছে নিচে 4টা পিস ছিল, নিচে 4টা পিস ছিল, তার উপর আরো 4টা পিস বসানো হয়েছে। আইডিয়াটা বুঝতে পারছো? মেয়ে হইলে দেখতে পাবে, কিন্তু কোনো ছেলেরা আসতে পারবে না। আচ্ছা, এটা বুঝতে পারছো এখন? মনে করো তুমি 8টা লুডুর পিস নিলা, 8টা লুডুর পিস নিয়ে 4টা নিচে বসাইলা, তার উপর বুঝতে পারছো কনসেপ্টটা? তার উপর আরো 4টা বসাই দিলা, টোটাল 8টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8। আমার কি নেটওয়ার্কে প্রবলেম করতেছে নাকি? কি সবাই বুঝতে পারতেছে না? চুপ হয়ে গেছে সবাই। স্যার এটা 1 2 3 4, সরি না, এটা 1 2 3 4 না, এটাই তো 2, 2 তো সেম, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, আর একদম পিছনে একটা 8 নাম্বার আছে, এটাই তো 4, এটাও আবার সেম, এটা 5, এটা 6, এটা 7, আর ওইটা 7 এর নিচেরটা হচ্ছে 8। তুমি এভাবে কাউন্ট করতে পারো, 1 2 3 4 5 6, ওই 7, আর 7 আর নিচেরটা হচ্ছে 8। 4টা পিস নিচে আছে, 4টা পিস উপরে আছে। লুডুর যদি 4টা পিস, মানে 4টা ডাইস যদি আমরা এনে পাশাপাশি বসাই, আরো 4টা ডাইস এনে যদি তার উপরে বসাই, তাহলে ছবিটা এরকম হবে। কিউবেরটা হবে 3 আর 3 কিউব মিলে 27। আচ্ছা, এখন বলছে যেহেতু পুরা আশপাশের সারফেসটা তোমার হচ্ছে লাল কালার করা ছিল, সো চিন্তা করো কাটার পর কিন্তু ভিতরের যে অংশগুলো ওগুলো কিন্তু লাল কালার করা নাই। এবার প্রবলেমটা বুঝছো? তুমি কিন্তু এই যে 2x2 যেটা, এটার পুরো বাহিরের পাশটা লাল কালার করা ছিল, বা আরো ইজিলি বলতে গেলে না, কিউব দিয়ে তো আর বোঝানো পসিবল না। আপেলের কথা যেটা বললাম না, যে আপেলকে তোমরা এমনি কাটলা, আর একটা হচ্ছে এভাবে কাটলা, এভাবে করলে 8টা পিস তৈরি হয়। তা আপেলের বাহিরের সাইড কিন্তু তোমার সবুজ আছে, মনে করো লাল আপেল নিলে, লাল আপেল নিলে কিন্তু বাহিরের সাইডটা পুরো লাল ছিল, কিন্তু কাটার পর কিন্তু ভিতরের পাশগুলো সাদা হয়ে গেছে। তো যখন তুমি এই কিউবটাকে এরকম কাটবা মেশিন দিয়ে, এই পাশ থেকে যখন কাটবা, এই পাশ থেকে যখন কাটবা, তখন কাটার পরে কিন্তু ভিতরের পাশগুলো কিন্তু কালার থাকবে না, ওই পাশগুলো কিন্তু তোমার লাল কালার আসবে না, লাল কালার শুধু বাহিরেই আছে। এখন তোমার কোশ্চেন হচ্ছে, বলতেছে যে তুমি বুঝতেছো, তার মানে একটা সাইড যদি এন হয়, এই 6n স্কোয়ার এইটুকু এরিয়ায় হচ্ছে লাল কালার করা আছে। বাট ঝামেলা হচ্ছে কাটার ফলে ভিতরে কিন্তু আরো নতুন এরিয়া বের হয়ে গেছে। বলছে কি একক কিউব গুলোর তলের, এখন দেখো প্রথমে ছিল হচ্ছে তোমার প্রত্যেকটা সাইড 2, সো 2 স্কোয়ার মানে কত 4, এরকম 4 কয়টা ছিল, 6টা ছিল, 6 সাইডে 6টা, তো তোমার 24টা এরিয়া হচ্ছে লাল কালার করা ছিল। যখন একটা একটা করে পিস আলাদা হয়ে গেছে না, প্রত্যেকটা সাইড কিন্তু 1 হয়ে গেছে, তখন কিন্তু একটা স্কোয়ারের ভ্যালু হয়েছে 6, সরি একটা এরিয়ার ভ্যালু হয়েছে 1, আর 6টার এরিয়া যোগ, তখন ওই একটার এই ছোট্ট একটার 6টা সাইডের যোগফলের ভ্যালু কিন্তু হয়েছে 6, এরকম 6 গুণ 8 কিন্তু হয়েছে 48। এইটাই হচ্ছে ঝামেলা, যে প্রত্যেকটা যদি আলাদা আলাদা এরিয়া বের করো, তখন কিন্তু যোগ করলে আবার এরিয়ার ভ্যালুটা বেড়ে যাবে, কারণ তুমি ভিতরের এরিয়া গুলোকে কাউন্ট তখন করো না, এখন ভেঙে ফেলছো, ভেঙে ফেলার পর কাউন্ট করতেছো। বলছে যে একক কিউব গুলার, এই ছোট ছোট যে কিউব গুলোর, সেগুলোর মোট ক্ষেত্রফলের হচ্ছে গিয়ে তোমার
1/8 হচ্ছে লাল, তার মানে ওই যে 24 ছিল তোমার লাল, আর তোমার এখন টোটাল এরিয়া আসতেছে 48, 48 হাফ হচ্ছে গিয়ে তোমার 24 আসতেছে। তো এন এর ভ্যালু যদি 2 হইতো তাহলে তোমার এখানে লেখা থাকতো হচ্ছে এক, মানে কি বলে অর্ধেক হচ্ছে গিয়ে লাল, 48 অর্ধেক 24 হচ্ছে লাল করা, বাকি 48 বাকি 24 কিন্তু লাল করা না। তো বলছে একক কিউব গুলোর কত পার্সেন্ট নতুন করে, তার মানে এখন ফার্স্টে এই অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। তো যেটা আমি বললাম আর কি, যে আমি যদি ফার্স্টে ধরে নিই যে আমার কিউবটার সাইডের ভ্যালু এ, তাহলে এরিয়া হচ্ছে 6 স্কয়ার, তাহলে এই 6 স্কয়ার হচ্ছে আমার পুরোটা। আর 1/8 দেখাইতে হবে। এখন উপরে আমরা বের করবো ওই যে এরকম 8 পিস করে ফেলার পর, বা যত পিসই করি না কেন, এন কিউব পিস করে ফেলার পর এরিয়া কত হবে। এন কিউব পিসের জন্য আমার প্রত্যেকটা ছোট ছোট পিস কিন্তু হয়ে যাবে 1 × 1 × 1, 1 × 1 × 1, তাহলে এইটার সবগুলো সারফেসের এরিয়ার যোগফল কিন্তু 1 স্কয়ার × 6, মানে প্রত্যেকটা এক একটা স্কয়ার। সো 1 স্কয়ার হচ্ছে এরিয়া, তাকে 6 দিয়ে গুণ করলে হবে 6, তাহলে 6 আসলো। আর কিউব আছে আমার কয়টা, এন কিউবটা, আর নিচেরটা ছিল এন স্কয়ার। ঠিক আছে, এগুলো মনে করো সব আমি ইয়া করে দিই, এন 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 সব এন। ঠিক আছে, তো যখন তুমি এরকম পার্টিশন করে ফেললা, তখন কিন্তু প্রত্যেকটা পিসের ভ্যালু হয়ে গেল 6, আর পিসের সংখ্যা কত হইলো এন কিউব। যদি এটা কাটাকাটি করো 6 6 কাটাকাটি, এন স্কয়ার আর এন কিউব কাটাকাটি করলে আমি উল্টা বসাইলাম, আচ্ছা হ্যাঁ উল্টা বসাইছি, এন স্কয়ার বাই হচ্ছে এন কিউবের ভ্যালু হচ্ছে 1/8 হবে। সো 1/n এর ভ্যালু 8, তার মানে n এর ভ্যালু 8 ছিল, 8 হইলে দেখো অ্যান্সার মিলে। ঠিক আছে, n এর ভ্যালু 8 হইলে অ্যান্সার মিলে, মানে একটা বড় 8 পিস ছিল, সেটাকে প্রত্যেকটাকে এরকম 7 ভাগ করে হচ্ছে গিয়ে 8 বানায় ফেলছে, সব দিক থেকে 7 ভাগ করছে। এরকম করলে প্রত্যেকটা পিস কিন্তু 1 × 1 × 1 × 1 এরকম 8টা 1 হয়েছে। আচ্ছা, তাহলে 8 বের করা শেষ। এখন বলছে এই একক কিউব গুলোর কত পাশে নতুন করে লাল রং লাগাতে হবে যেন সেগুলো মোট পাশের 1/4 লাল হয়। তাহলে অ্যান্সারটা তো 1/8 আসতেছে আমার, আর কতগুলো কালার করলে হচ্ছে গিয়ে এটারে 1/4 বানানো পসিবল হবে, এটা আমার কাছে কোশ্চেন করছে। আল্লাহ, এগুলো পড়লে তো ঘুম আসে, দাঁড়াও দেখি 1 সেকেন্ড। কিউবের এক্সাম্পল তো এখানে 3D তো না, 3D কিউব আছে বাট কাটা কিউব নাই। দুই দিয়ে বোঝানোর ট্রাই করি দেখি। একটা 2 × 2 কিউব, 3 পয়েন্টস। এই যে এরকম, এটা যদি একটা 2 × 2 কিউব হয়, যে দেখো আমরা এইভাবে 8 পিস করবো, একটা কেক মানে বক্সকে জাস্ট 3D স্পেসে 8 ভাগ করলে যেমন হয়। যদিও ছবিটা সমান হয় নাই, সমান হইলে এরকম হইতো, তোর মধ্যে একটা ছোট ছোট কিউব তৈরি হইতো, 8টা ছোট ছোট কিউব। নিচের পোর্শন, এটা হচ্ছে কনসেপ্ট, মানে এই ম্যাথ আসলে 3D তে ভিজুয়ালাইজ করা মানে কঠিন না, আসলে প্র্যাকটিস থাকলে আবার বোঝা যায়, বাট প্রথম প্রথম বোঝা একটু কঠিন, তাই আস্তে ধীরে বোঝানোর ট্রাই করতেছি আর কি। প্রথম কাজ কি করলাম, যে পুরাটা আমার এন ছিল 6n² হচ্ছে আমার পুরা 6টা সারফেসের এরিয়া। আমি যখন 1 1 পিস করে কেটে ফেললাম, তখন এই 1 1 1 এর একটা পিসের সারফেস এরিয়া আসলো, প্রত্যেকটার এরিয়া 1 × 1, তার মানে 1, তাহলে 6টার এরিয়া আসবে 6 × 6। তাহলে এই একটা ছোট্ট ডাইসের 6টা সারফেসের যোগফল আসে 6, কিন্তু আমার কাছে পিস কয়টা হয়ে গেছে, পিস হয়ে গেছে এন কিউবটা কাটার পরে। তাহলে সেই 6 কে এন কিউব দিয়ে গুণ করলে আমি পেয়ে যাবো আমার নতুন সবগুলো কিউবের সারফেস এরিয়ার যোগফল, তলের মোট ক্ষেত্রফলের যোগফল। বাট আমি সেইটাকে যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে নাকি অ্যান্সার আসে 8। এটা এভাবে না লিখে এভাবে লিখলাম, তাহলে নিচের লাইনটাও মিলবে।
নিচের লাইনটাও মিলছে, তাহলে আমরা জাস্ট এন স্কোয়ার কে এন কিউব দিয়ে কাটাকাটি করে দিছি, করলে চলে আসে হচ্ছে গিয়ে তোমার 6 কে 6 দিয়ে কাটাকাটি, এন স্কোয়ার কে এন কিউব দিয়ে কাটাকাটি করলে চলে আসে এন সমান 8। ও বলতেছে এন এর ভ্যালু 8 হইলে এটা পারফেক্টলি ম্যাচ করবে। তাহলে আমরা দেখি তো একটু 8 দিয়ে বসাইলে আসলে কি আসে। একটা আসে হচ্ছে তোমার 6 ইন্টু 8 স্কোয়ার, আর একটা আসে হচ্ছে 6 ইন্টু 8 কিউব। কাটার পরে আসবে 6 ইন্টু 8 কিউব, কাটার আগে আসবে 6 ইন্টু 8 স্কোয়ার। তাহলে 8 8 64, 64 গুণ 6, এইটাকে যদি আবার 8 দিয়ে গুণ করি, 3 8 8 64 আর 3 হচ্ছে 67, 7 হাতে 6, 3 8 24 আর 6 হচ্ছে 30। এরকম একটা অবস্থায় আছে। আমাদের করতে হবে কি, ছোট ছোট পিস করার পর প্রত্যেকটা যোগফল কি আরো বেড়ে গেছে, আর যেটা একদম শুরুতে ছিল সেটার যোগফলটা কম ছিল, লাল কালার করার পোর্শনটা 384 ছিল। আচ্ছা, আমাদের এমন একটা পজিশনে নিতে হবে যেন কালার করার পরে সেগুলোর মোট কি কত একক কিউব গুলোর কত পাশে নতুন করে লাল রং করতে হবে যেন সেগুলো মোট পাশের 1/4 লাল হয়, যেন সেগুলোর মোট পাশে সেগুলোর, তার মানে এখন যে নতুন অবস্থা আছে সেগুলার। আচ্ছা, তার মানে আমরা যেটা বুঝতেছি, এই যে 3072টা সাইড মানে এরিয়া, প্রত্যেকটাই তো 1 1 1, হ্যাঁ, তার মানে 3072টা সাইড হয়ে গেছে প্রত্যেকটা। 3072টা সাইডের মধ্যে অলরেডি 384টা লাল কালার করা আছে। 3072-এর 1/4 কত? 4 7 28, ডবল করতে হবে বুঝছি আর কি। 4 7 28, 2 7, 4 6 24, 3 2 4 8 32, সো ডাবল করতে হবে। এই কি হলো এটা, 768। ও বলতেছে যে 768টা যদি কালার করা পসিবল হয় তাহলেই হয়ে যাবে। এখন আমাদের কালার করা আছে কয়টা, 768 থেকে 384 বিয়োগ দিয়ে দিতে হবে, আর 384 বিয়োগ করলে ওই 384 আসবে, আমি যদি ভুল না করে থাকি। 8 হাতে 3, হ্যাঁ 384 আসবে। এই একটু পরেই শেষ, দাঁড়াও। আচ্ছা, তো এটা একটা মোটামুটি ভালোই টাফ প্রবলেম ছিল, যেখানে হচ্ছে তোমার 3D অ্যানালাইসিস ভালোভাবে বোঝা লাগে, আর হচ্ছে এই যে কিউব, যেটা কিউব সম্পর্কে আইডিয়া ভালো থাকা লাগে। কিউব সম্পর্কে আর কি জানা লাগবে? কিউবের আয়তন হচ্ছে এন কিউব, এটা তো জানোই। সারফেসের ওই 6টা সারফেস, তো 6টা সারফেসের এরিয়ার যোগফল হচ্ছে গিয়ে তোমার 6n স্কোয়ার, এটা জানা লাগে। এটাকে যে কাট করলো, কাট করার পরে প্রত্যেকটা পিস হয়ে গেছে 1 1 1, মনে করো এটার সাইড 1, এটার সাইড 1, এটার সাইড 1। এটা কিন্তু এই 1 2 3 কিন্তু গুনছিলাম যে সেই 1 2 3 সেটা না, কিন্তু কাট কাট করার পর সবগুলো 1 1 1 হয়ে যায়। তাহলে 1 কিউব করলে কত আসে 1, তার মানে এটার আয়তন হচ্ছে 1 হবে। এটার একটা সারফেসের এরিয়া হচ্ছে 1 স্কোয়ার মানে 1, আর 6টা সারফেসের যোগফল হচ্ছে গিয়ে তার মানে 6 ইন্টু 1 স্কোয়ার মানে 6। এই তো বেসিক এগুলো। আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কিউবের কর্ণের ভ্যালু, মানে কিউব না, একবারে মনে করো অন্য কিউব, মানে নন ইকুয়াল কিউব হইলেও সেটা কাজ করে। মনে করো এরকম একটা ইট নিলাম, ইট যার লেন্থ হচ্ছে গিয়ে তোমার 3, হাইট হচ্ছে গিয়ে তোমার ওইদিকে ওয়াইড হচ্ছে গিয়ে 4, আর হাইট হচ্ছে গিয়ে মনে করো 12। তো কোশ্চেন করলো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত হবে, বা সোজা বাংলায় হচ্ছে কিউবের হচ্ছে ডায়াগোনাল, বা হচ্ছে কিউবের হচ্ছে ঘনকের কর্ণ বলে এটাকে, কিউবের ডায়াগোনাল, ঘনকের কর্ণ। তো এটার ভ্যালু কত হবে যদি তুমি ছবিটাকে 3D ভাবে চিন্তা করো, মনে করো উপরের পার্টটা নাই, তাহলে তুমি কি বলবা যে এই যে 3 × 4, এটা হচ্ছে নিচের পার্টটা মাটির সাথে লেগে আছে, আর 12 মিটার উঁচুতে আকাশের সাথে এক্স্যাক্টলি এই সেম জিনিসটাই আছে, এরকম একটা অবস্থানে আছে উপরের দিকে। তাহলে এই যে নিচের যে ছবিটা, সেটা তো একটা মানে ইট যেহেতু, তার মানে এটা তো একটা রেক্টেঙ্গেল, এই জায়গার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ছবি দেখে যদিও বোঝা যায় না, বাঁকা করা আছে আর কিছু না।
ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা এটা কিন্তু পিথাগোরাস দিয়ে বের করা যায় যে এটার ভ্যালু হচ্ছে 5। 3 4 হইলে পিথাগোরাস দিয়ে বের করা যায় যে এটা হবে 5। ঠিক আছে, এরপর এইটুকুর ভ্যালু যেহেতু আমরা 5 বের করে ফেললাম, মানে এই দুটার উপর তুমি পিথাগোরাস ইমপ্লিমেন্ট করলা, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, সেটাকে রুট করলা, ভালো কথা। সেইটাকে যদি আবার স্কয়ার করো তখন কিন্তু সেই 25ই ব্যাক করবে, বা 3 স্কয়ার প্লাস 4 স্কয়ারই ব্যাক করবে। তার সাথে এই 12 এর স্কয়ার হচ্ছে যোগ করো, এই নীল লাইন আর লাল লাইন যোগ করে এই লাইনটাকে তৈরি করা হয়। এই নীল লাইন আর এটা লাল লাইন না দিয়ে মনে করো এই সবুজ লাইনটা দিলাম। এই নীল আর দুইটা নীল, এই দুইটা নীল কিন্তু একে অপরের উপর পারপেন্ডিকুলার। তো যদি তুমি এই দুটাকে যোগ করে স্কয়ার করো তখন কিন্তু আসে তোমার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, যেটা মানে আসে 169, যেটা রুট করলে আসে 13। সো সূত্র হচ্ছে যে 5 স্কয়ার কে তুমি কই পাইলা? 5 স্কয়ার কে পাইছো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাধ্যমে। সো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তোমার একটা ঘনকের যে তিনটা সাইড, এই তিনটা সাইডকে স্কয়ার করে রুট করলেও একই অ্যান্সার দিবে। স্কয়ারের জন্য আমরা জাস্ট দুইটা সাইডকে স্কয়ার করি, যোগ করি, রুট করি। কিউবের জন্য হচ্ছে তিনটা সাইডকে যোগ করবা, মানে স্কয়ার করে যোগ করবা, দেন রুট করবা, অ্যান্সার দিয়ে দিবে। তো এটাকে বলা হয় হচ্ছে কিউবের কর্ণ বা কিউবের ডায়াগোনাল। এটা আসলেও আসতে পারে, নট শিওর। আচ্ছা, কিউবেরটা গেল, এরপর হচ্ছে তো সব সাইড গুলো যদি 5 হয় তাহলেও কি সেম হ্যাঁ সূত্র? সেম সেম 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 5 স্কয়ারের রুট। ধরো তোমাকে 5 এরটা দেখাই, 5 এরটা 3D দিয়ে দেখানো যায় কিনা, মানে 3 4 5 এরটাও দেখানো যাবে হোপফুলি। এটা তো হচ্ছে কিউব, নট ইকুয়াল কিউব দেয় নাই। আচ্ছা, প্রিজম দিয়ে কি বানাইতে পারবো? ধরো দেখি 3 4 5, তাই না? 3 4 5, হ্যাঁ। সো মনে করো হচ্ছে আমরা জাস্ট লাইন দিই 0 0 4 0 0 3। ফোর থ্রি, আমরা নেগেটিভে কাজ করতেছি। আচ্ছা, ওকে, এই ছবিটা চিন্তা করো। এটা যখন এরকম একটা আয়ত থাকবে তখন কি এটার কর্ণের ভ্যালু কত হবে? 5 হবে না? 3 আর 4 থাকলে? ইয়েস স্যার। বাট মানে ছবিটাকে যদি জাস্ট সিম্পলি বাঁকাই দেয় যে এই ছবি 3 4 5, এই ছবিটাকে বাঁকাই দিলে তখন কিন্তু তোমার কাছে মনে হয় না যে এটা 90 ডিগ্রি আছে কিনা, ঠিক আছে? তো এর উপরেই মনে করো এই 5 এর উপরেই স্ট্যান্ড করে আছে হচ্ছে 12। 12 কি দেখাইতে পারবো? 12 না দেখাই মনে করো তুমি যেটা বলছিলে, আমি মনে করো ধরলাম 6, তাহলে এক্স্যাক্টলি এটার উপরে ওই 6 অবস্থায় আছে। এখন এই পুরোটারে তো কপি করতে পারবো না, কিউব দেখাবো কেমনে? প্লেন থ্রো, এই যে এরকম একটা ছবি, বুঝছো? এই হচ্ছে সেই ঐতিহাসিক কিউব। তাহলে দেখো যে নিচের যে কালো লাইনটা ওইটাই কি সেই 5 না? বুঝছো, ছবিটা এরকম দেখলে তোমার কাছে বুঝতে সুবিধা হয় 5, কিন্তু এইভাবে বাঁকা রাখলে তখন আর বোঝা যায় না। তো যার কারণে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার হলো। ঠিক আছে, এবার যে হাইটটার ভ্যালু কত নিছি আমি, দেখো তো 6 নিছি না? এই যে এই ছবি দেখে স্যার 6 নিছি। তো ওই ব্ল্যাক লাইনটা হচ্ছে তোমার 5 আর এই লম্বা লাইনটা হচ্ছে 6। এই ব্ল্যাক লাইনটা আর লম্বা লাইনটা এই দুটার উপর যদি পিথাগোরাস ইমপ্লিমেন্ট করি, মানে 5 স্কয়ার প্লাস 6 স্কয়ারের রুট, তাহলে কি আমি এই লাইনটা পেয়ে যাবো না? এখন দেখলে হোপফুলি বুঝতে পারবো, বুঝছো? কালো লাইনটা আর লাল লাইনটা, কালো লাইনটার ভ্যালু ছিল 5 নিচের কালোটা, আর ডানের লাল লাইনটার ভ্যালু ছিল 6।
সো আমার বাঁকা যে কালো লাইনটা সেটার ভ্যালু হবে √5 স্কয়ার প্লাস 6 স্কয়ার। বুঝতে পারছো? সো ওই নিচের যে কালো লাইনটা 5 ওইটাকে কোথা থেকে খুঁজে পাইলাম? 3 আর 4 থেকে। সো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে 6 স্কয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে মানে প্রুফ কনসেপ্ট বা হচ্ছে ছবি মানে 3D ছবি দেখে বোঝার উপায় আর কি। যেমন এই যে বাঁকা লাইনটা কিন্তু উপর থেকে দেখতে লাগবে হচ্ছে 5 এর মতো, কিন্তু যদি তুমি রিয়েল লাইফে দেখো, তোমার নিজের লাইফে যদি দেখো, তখন কিন্তু দেখবে যে না, এই লাইনটা আসলে একটু বাঁকা। 3D ছবি তো মানে একবার ডানে যেতেছে, মানে ডানে বামে উপরে 3 দিকেই একসাথে মুভ করতেছে, তাই একই সময় একরকম। লাইক আমি যদি তোমাকে লাইনটা এরকম রেখে দিই, তখন তোমার কাছে দেখা লাগবে যে এটা একটা 6 লাইন বিশিষ্ট লেন্থ। আসলে কিন্তু 6 নাও, কিন্তু আসলে রিয়েল লাইফে কিন্তু একটু বাঁকা হয়ে সামনের দিকে আগে, প্লেনের মতো চিন্তা করতে পারো। তুমি যদি প্লেনের সামনে দাঁড়ায় থাকো এরকম, যদি মানে একদম প্লেন মনে করো কালো দাগটা বরাবর উপরের দিকে উঠতেছে, তোমার কাছে মনে হবে প্লেন জাস্ট আকাশের উপরে উঠতেছে, ডানে বামে মুভ করতেছে না, এন্ড মনে হবে যে তোমার কাছে জাস্ট হচ্ছে উপরে 6 মিটার উঠছে। বাট ছবিটা যখন ঘুরাই দেওয়া হবে, তখন দেখবে যে না, শুধু উপরে 6 মিটার উঠে না, সামনে আরো আগায় গেছে। তার মানে ওর লেন্থের কিন্তু চেঞ্জ আছে, এন্ড ভ্যালুটা হচ্ছে সেই 6 স্কয়ার প্লাস 5 স্কয়ার এর রুট। এটা হচ্ছে 3D, মানে হচ্ছে 3 ডাইমেনশন। সব দিকে যদি চিন্তা করো তখন ছবিটা এরকম হয়। এই যে এরকম চিন্তা করলে মনে হচ্ছে জাস্ট 3 আর 6 এর উপর কাজ করতেছে, সরি 4 আর 6 এর উপর পিথাগোরাস ইমপ্লিমেন্ট করলে। বাট ও কিন্তু আসলে সামনের দিকে কিন্তু সামনে আরো আগায় গেছে। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো কিউব নিয়ে আর তেমন বেশি কিছু পড়া লাগবে না, কিউব নিয়ে এইটুকু পড়লেই হবে। আমরা জাস্ট লাস্টের প্রবলেমটা দেখি। লাস্টেরটা একটা প্যাটার্নের ম্যাথ, সো প্যাটার্ন গেস করতে পারা হচ্ছে এখানে মেইন ইস্যু। আচ্ছা, ও হচ্ছে কোন একটা পয়েন্ট থেকে, এম পয়েন্ট থেকে ও হচ্ছে এ পয়েন্ট। ছবিটা একটু বড় করেন কোশ্চেনটা। এটা কি বাবা? মাইক্রো কন্ট্রোলার প্রজেক্টের কাজ চলে। আচ্ছা, ও হচ্ছে এই প্যাটার্নে ডানে একবার 1 যায়, বামে একবার 3 যায়, ডানে 5 যায়, বামে 7 যায়। তাহলে আমরা এর ভ্যালু বুঝতেছি হচ্ছে এখানে। আচ্ছা ছাড়তেছি। ওকে, এটা কি ক্লাসে কাজ করতে হবে? এই প্যাটার্নে 1 থেকে 2024 পর্যন্ত আঁকা হলো। এবির মান নির্ণয় করো। এ দূরত্ব পাশাপাশি আর উপরে নিচে দূরত্ব বি পায় এই প্যাটার্নে 1 থেকে 2024। হ্যাঁ, সো তুমি এটাকে গ্রাফে মনে করো। গ্রাফে যদি হয়ে থাকে, আমি ছবিটাকে কেটে ফেলবো, জাস্ট এই পার্টটুকু রাখবো। ডানে বামে হচ্ছে এ, উপরে নিচে হচ্ছে বি, 2024 পর্যন্ত চলবে। বি বাই এর ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, কোশ্চেন করছে হচ্ছে বি বাই এর ভ্যালু কত। ঠিক আছে, তো তুমি মনে করবা এটা একটা গ্রাফের প্রবলেম, যেখানে তুমি গ্রাফের হচ্ছে 0,0-তে আসো, 0,0-তে আসো। ও ডানে এক ঘর গেল, মানে হচ্ছে এক্স এর ভ্যালু +1 হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো বামে যখন -3 করলো, তখন কি ও -2 তে চলে আসলো না? এই যে -3 করে -2 এর পয়েন্টটায় চলে আসলো। আবার মনে করো এখান থেকে যখন ও ডানে গেছে, তখন এখান থেকে কিন্তু +5 হয়েছে। মানে ও যখন ডানে বামে মুভ করতেছে তখন। আচ্ছা, তুমি কি গ্রাফ পেপার সম্পর্কে আইডিয়া আছে না তোমার? গ্রাফ পেপার, ইয়েস স্যার। গ্রাফ পেপারে এই পয়েন্টটার নাম কি? অরিজিন, x, 0,0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মূল বিন্দু। আচ্ছা, সো আমরা জাস্ট ওর এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা অবজার্ভ করবো, যে কতক্ষণ পর পর কিভাবে চেঞ্জ হয়। দেখো যখন ডানে এক ঘর যায়, তখন ওর ভ্যালুটা হয়ে যায় 1,0। ওর ওয়াই এর ভ্যালু কোনো চেঞ্জ হয় না, এক্স এর ভ্যালু 1 বেড়ে যায়। ক্লিয়ার? ইয়েস স্যার। ও যখন নিচে নামে, নিচে কয় ঘর নামছে? 2 ঘর, তখন ওর নিচে নামলে হচ্ছে ওর 2, কি বলে, ভ্যালুটা হচ্ছে 2 করে কমে যায়, তাই না? -2 হয়ে যায় না? আর এক্স এর কিন্তু কোনো চেঞ্জ হয় না, 1,-2ই থাকে। এরপর যখন আবার এখানে ব্যাক করে, তখন কিন্তু ওর ওয়াই এর ভ্যালু কোনো চেঞ্জ হয় না, ওর জাস্ট 1 এর সাথে 3টা মাইনাস হয়ে যায়, আর ওয়াই এর ভ্যালুটা -2ই থাকে। এই যে এই লেখাটা নোটিস করো, তাহলেই বুঝবা। এখান থেকে যখন নিচে 4 ঘর আসে, নিচে 4 ঘর আসলে ওর 1 - 3 থাকে এক্স এর ভ্যালু, কিন্তু ওয়াই এর ভ্যালু -2 -4 হয়ে যায়। এরপর যখন আবার ডানে 5 ঘর যায়, তখন হচ্ছে ওর
1 মাইনাস 3 এর সাথে 5 যোগ হয়ে যায়, আর -2 -4 থাকে। এবার একটু বোঝার ট্রাই করো যে আসলে কি ঘটতেছে। নিচে যখন 6 ঘর নামে তখন হয়ে যায় হচ্ছে ওর এক্স এর ভ্যালু কোনো চেঞ্জ হয় না, 1 -3 +5 থাকে, বাট -2 -4 -6 প্রত্যেকবার নিচেই নামতেছে। তো নিচে নামলে তো মাইনাস হয়, -2 -4 -6, -2 -4 -6। আর ডানে একবার 1 তার মানে +1, বামে একবার 3 মানে -3, ডানে একবার 5 মানে +5, বামে একবার 7 মানে হচ্ছে -7। সো এক্স এর ভ্যালু কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে 1 -3 +5 -7। এটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু তো আগেরটাই। ঠিক আছে, এটা হচ্ছে এই জায়গার ভ্যালু। এইরকম 2024 পর্যন্ত যদি যায় তাহলে আমার এ আর বি এর ভ্যালু কত হবে? এখন দেখো তো এই এ আর বি এইটাই কি আসলে তোমার এক্স আর ওয়াই এর ভ্যালু না? মানে এই শুরুর ভ্যালুটাই হচ্ছে তোমার এ আর পরের ভ্যালুটা হচ্ছে বি। বুঝতে পারছো? শুরুর ভ্যালুটা হচ্ছে এ, পরের ভ্যালুটা হচ্ছে বি। সোজা বাংলায় তুমি জাস্ট উপরে নিচে ইগনোর করো। আমি যদি ওকে কোশ্চেন করতাম তুমি শুধু ডানে আর বামে যেতে পারবা, তাহলে তো উপরে নিচে যে 2 4 এগুলা হিসাবের মধ্যে নাই। ও ডানে একবার গেল, আমি ডানে গেলে বলবো +1, বামে গেলে বলবো -1। সো ডানে গেছে +1, এখান থেকে ও এখানে বামে গেছে, বামে কত গেছে? 3 গেছে, তাহলে -3। আবার এখান থেকে এখানে, এখানে কি বাম থেকে ডানে গেছে, তাহলে ডানে গেলে +5। এরকম ডানে গেলে প্লাস, ডানে গেলে প্লাস, আর বামে গেলে মাইনাস, বামে গেলে মাইনাস, এরকম সিরিজটা তৈরি হতে থাকবে না? 1 -3 প্লাস মাইনাস, মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর যেটা নিচে নামতেছে ও খালি বারবার নিচেই নামতেছে, -2 -4 -6, এখানে আসলে আসবে -8, এরপরটা -10, এরকম হইতেই থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? So, এখন জাস্ট হচ্ছে আমাদের এই সিরিজটা ধরতে হবে যে আসলে এই বি এর ভ্যালু হচ্ছে তোমার -2 -4 -6 -8 -10 ডট 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 -2022 -2024, আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 -3 +5 -7 +9 -11 ডট 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 শেষ হবে কততে? 2023-এ যায়, তাই না? তার মানে 2023-এ যেহেতু যে শেষ হবে, তার মানে 2021-এ হবে হচ্ছে প্লাস, আর 2023-এ হবে হচ্ছে মাইনাস। এইটা কেমনে বুঝলাম? এটা বাসায় চিন্তা করো যে এমনও তো হইতে পারতো লাস্টেরটা প্লাস আর তার আগেরটা মাইনাস। এটা হচ্ছে 4 এর ডিভিজিবিলিটি দিয়ে দিয়ে বুঝছি আমি যে 4 দিয়ে ডিভাইড করলে যেসব নাম্বারের ভাগশেষ বা রিমাইন্ডার 1 আসে সেই সব নাম্বারের আগে প্লাস বসছে, আর 4 কে দিয়ে ডিভাইড করলে যেসব নাম্বারের জন্য রিমাইন্ডার বা ভাগশেষ 3 আসে, 7 কে 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ, 3 কে 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ, তারপরে 11 কে 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ, 2023 কেও 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ। সেই সকল নাম্বার হচ্ছে গিয়ে তোমার পরে আসতেছে এবং মাইনাস আগে আসে, মানে তাদের আগে মাইনাস আসতেছে। তো আমাকে হচ্ছে দুইটা নাম্বারের ভাগফল বের করতে হবে, রাইট? তো সূত্র আছে অনেকগুলা, এর মধ্যে কোনটা দিয়ে আমরা করব? তো এখন খুঁজে বের করতে হবে। দেখো 1 থেকে 4 এর মধ্যে যে নাম্বার দুইটা সেই দুটো দিয়ে তৈরি হয় 1 -3 = -2, +5 -7 হচ্ছে -2, +9 -11 হচ্ছে -2, সবগুলা -2। আমাদের খুঁজে বের করতে হবে মূলত এখানে কয়টা -2 আছে। তো এখানে 2024-এর অর্ধেক মানে 1012টা -2 থাকা উচিত। দাঁড়াও এক সেকেন্ড, 2024-এর অর্ধেক কি হবে? 2024-এর অর্ধেক না, 2024-এর 4 ভাগের 1 ভাগ। তো এটা কেউ ধরতে পারবা এতগুলো -2 কেমনে আসলো? মানে কয়টা -2 আছে সেটা আমি আমার সিরিজ দিয়ে হোক বা যেমনে খুশি তেমনে বের করলেই হবে। 1 থেকে 4 এর মধ্যে আসতেছে একটা, মানে 4 ঘর পর পর একটা করে আসতেছে, এই জন্য 4 দিয়ে ভাগ। এরকম 2024-এর মধ্যে 4 এর পেয়ার কয়টা আছে সেটা খুঁজে বের করতে হবে। যদি 1 থেকে 8 এর মধ্যে বলতো আমি 8 কে 4 দিয়ে ভাগ করতাম, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, এই যে দুইটা লাল কালার, দুইটা -2 আসতো। 1 থেকে 12 হইলে 3টা হইতো।
এরকম 1 থেকে 2024 এর মধ্যে টোটাল কতগুলো, 2024/4 ইন্টু -2, এটা হচ্ছে আমার এর ভ্যালু। তাহলে কাটাকাটি করলে কত হয়, 524 কে ভাগ করলে কত হয়, 6 গুণ হচ্ছে -2, এটারে এভাবেই রেখে দিলাম। আর বি এর যে ভ্যালু, বি এর ভ্যালু হচ্ছে প্রথমে মাইনাসটা সবগুলো থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে তোমার জাস্ট 2 + 4 + 6 + 8 প্লাস ডট 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 প্লাস লাস্ট হচ্ছে 2024। এটা হচ্ছে তোমার, এখান থেকেও 2 কমন নিয়েও করা যায়, 2 কমন নিলে হয়ে যায়, মনে করো যে তুমি 2 কমন নিয়ে নাও, -2 কমন নিয়ে নাও, তাহলে আসে 1 + 2 + 3 + 4 + 5 প্লাস ডট 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 প্লাস -2 কমন নিলে এখানে আসবে হচ্ছে 1011, পরেরটা আসবে 1012, মানে 2024 এর অর্ধেক আসবে। তো এখন তো তুমি যোগফলের সূত্র জানো, সো -2 ইন্টু 1012 গুণ হচ্ছে 1013 ডিভাইডেড বাই হচ্ছে 2, 2 2 কাটাকাটি, জাস্ট হচ্ছে -1012 গুণ 1013। সো বি বাই এ বের করতে গেলে -1012 গুণ 1013, 2 তো কাটাকাটি, আর এদিকে এর ভ্যালু কত, -2, 506, 506 কে 2 দিয়ে গুণ করলে 1012, মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে অ্যান্সার থাকে 1013। একটা পাতলা পেঁয়াজ একটা বড় পেঁয়াজ, তার মধ্যে আমি রোল করবো, আমি তো বুঝলাম না। সো এই ম্যাথে হচ্ছে গিয়ে সিরিজের যোগফলের যে সূত্রগুলো সেগুলো ভালোভাবে জানা থাকা লাগে। যেমন এই যে এটা কোনো নিচেরটা কোনো সিরিজই না, বাট এটা দেখে গেস করতে হয় যে প্লাস মাইনাস, এটা কোনো সিরিজই না, মানে এটা যোগফল বের করা পসিবল না, বাট এই দুইটা ডিফারেন্স যে অলওয়েজ 2 হয়, এই জিনিসটাকে ট্র্যাক করতে হয়, যে 1 - 3 সমান একটা -2, 5 - 7 সমান আরেকটা -2, 9 - 11 সমান আরেকটা -2, 2021 - 2023 এটাও -2। আমাকে জাস্ট খুঁজে বের করতে হবে এরকম কতগুলো -2 আছে। স্যার ওটা কেমনে পাইছেন? 1 থেকে 4 এর মধ্যে কয়টা বলো, 1 থেকে 4 এর মধ্যে কয়টা -2? এই যে এইটুকু রেজাল্ট করলে -2 আসে, তো এই নাম্বার গুলো কি 1 থেকে 4 এর মধ্যে না? 1 থেকে 4 এর মধ্যে হিসাব করলে একটা -2 পাচ্ছ। যদি 1 থেকে 8 হইতো, মানে এইটাকেও কাউন্ট করতা তখন। দুইটা যদি 1 থেকে 12 হইতো, আর তিনটা। 3টা হইতো। তাহলে 1 থেকে 2024, আমার লাস্ট নাম্বার কত, 2024 ছিল না? 1 থেকে 2024 এর মধ্যে 3 এর হ্যাঁ। পরেই 4 আসতেছে, 7 এর পরেই 8 আসতেছে, 2023 এর পরেই 2024 আসবে। 1 থেকে 2024 এর মধ্যে কতগুলো এরকম -2 এই রেজাল্ট ইভালুয়েট করলে আসবে, সেটা সেই 2024/4, এই যে সেই 2024/4, তার সাথে -2 গুণ দিয়ে দিস, আর 2024 কে 4 দিয়ে কাটাকাটি করলে 506, 506 গুণ -2। ঠিক আছে, আচ্ছা। আর এ কেমনে বের করছি, এ হচ্ছে -2 কমন নিছি ডাইরেক্ট, আর এটা তো পারো 1 থেকে 1012 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত ইয়েস স্যার। দিয়ে সলভ। দুইটাই মাইনাস নাম্বার, সো মাইনাস মাইনাস কাটাকাটি, আর উপরে নিচে কাটাকাটি। আচ্ছা, আর কিছু সূত্র জাস্ট লিখে দিই, এটা মনে করে রাখো। স্যার কালকের জন্য সাজেশন কি? জাস্ট থিওরি পড়তে থাকো, আর কিছু না। 2n - 1, প্রবলেম দেখবো না? প্রবলেম সিলেকশন এগুলো দেখতে পারো, বেশি কিছু দেখার দরকার নেই। একটা মধ্যে আলু দিয়ে দিস, একটা দিয়ে। আর পেঁয়াজ আলু কষা একটা ছোট মালা দেয়, এটা ছোট মালা, তাহলে পরে মারা হয় মালা তারা দিন। আমি অল্প মালা দিই, এটা না ছোট নেই করে কলমি মুখ করে দেয়, যদি সবাই আপনি হচ্ছে স্যার। ওকে, এই সূত্রগুলো একটু মাথায় রেখো। আর ফাইনালি হচ্ছে 4 7 11 স্যার 15 আগে স্লাইডটা আরেকবার দেখাবেন।
এন এর ভ্যালু বসাইলেই এক একটা ভ্যালু পাওয়া যাবে। মনে করো তোমার আচ্ছা বললো স্যার 1 3 5 7 9 এরকম 99 পর্যন্ত আছে, তার মানে এন এর ভ্যালু দেখো 50 বসাইলে এটা কাজ করে। 2 গুণ 50 সমান 100, 100 থেকে 1 বিয়োগ করে 99। তাহলে 1 থেকে 99 পর্যন্ত সবগুলো বিজোড় সংখ্যার যোগফল হবে 50 স্কয়ার এরকম। আর বললো 2 থেকে 100 পর্যন্ত মনে করো সবগুলো জোড় সংখ্যার যোগফল কত, সেটা হবে 2 ইন্টু 50, তার মানে 50 ইন্টু 50 প্লাস 1 মানে 51 এরকম। এন মানে তো কয়টা নাম্বার আছে সেটাই তো। হ্যাঁ, এন মানে কয়টা নাম্বার আছে সেটা ইন্ডিকেট করতেছে, কারণ প্রথমটা হচ্ছে 2 ইন্টু 1, এটা 2 ইন্টু 2, এটা 2 ইন্টু 3, সো মিলতেছে। সেটা 2 ইন্টু এন, এন তম নাম্বারটাই মিলতেছে। ঠিক আছে, এটাও এন তমতে মিলতেছে, এটাও এন তমতে মিলতেছে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন যদি এইটা দেওয়া হয় তাহলে কি করবা? এটা দিয়ে বললো যে এই সিরিজের হচ্ছে 100তম টার্মটা কত, এটা কেমনে খুঁজে বের করবা? বোতলে আছে স্যার? বোতল আছে? কিছু কয়টা 4 অ্যাড হচ্ছে এটা? এক্স্যাক্টলি, সো এই 100তম টার্মটা হবে 3 প্লাস 99 ইন্টু 4, ম্যাথ করে দিলেই কাজ শেষ। বুঝতে পারছো? স্যার সো এটা থিওরি হচ্ছে তোমার এই ফার্স্ট টার্মটাকে বলা হয় এ, সো এ প্লাস এন হচ্ছে তোমার টার্ম নাম্বার, সো এন মাইনাস 1, আর এই যে ডিফারেন্স না যেটা 4, সেটাকে দিয়ে গুণ, এটাকে বলা হয় এন টার্মের ফর্মুলা। বুঝছো? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যেটা এটা দিয়ে সলভ করে ফেলা যায়। মানে এটা কি কোশ্চেন আসবে যে 100তম পদটা কত? এক্স্যাক্টলি এটাই। বুঝছো? স্যার আচ্ছা, এবার সেম কোশ্চেন, জাস্ট হচ্ছে 3 প্লাস 7 প্লাস 11 প্লাস 15, এবার জাস্ট প্লাস সাইন দিয়ে এই মনে করো একদম 100তম টার্ম পর্যন্ত সবগুলোর সাম কত, তখন কি করবা? সামের কোনো সূত্র জানো? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম এরকম কোনো থিওরি পড়ছো? আমি পড়ি নাই স্যার। আম, এই টেকনিকটা কখনো দেখছো যে আমি মনে করো এই যে 1 থেকে 4 পর্যন্ত যোগফল বের করতে হবে, তো আমি এই যোগফলটাকে উল্টা করে লিখলাম। ঠিক আছে, উল্টা করে লিখলে না দেখো। স্যার এটা পড়াইছেন। হ্যাঁ, তাহলে ওখানে আইডিয়াটা কি ছিল সেটা খেয়াল আছে যে এই 5 n কেমনে? into n plus 1/2 হ্যাঁ হ্যাঁ ওই সূত্রটা না, n into n plus হ্যাঁ, 1/2। n ইন্টু n প্লাস 2 ছিল। আচ্ছা ঠিক আছে, তার মানে ওখানে n কি ছিল? 1 ছিল, মানে তোমার এই 1 ছিল ফার্স্ট টার্ম আর n ছিল লাস্ট টার্ম, এই দুইটা যোগ করে কি n প্লাস 1 বানানো হয়েছিল না? হ্যাঁ আর কতগুলো টার্ম ছিল সেটা n হ্যাঁ ডিভাইডেড বাই 2 ছিল। ইয়েস স্যার। আচ্ছা, এবার এই সেম আইডিয়াটা যদি আমি মনে করো এই ম্যাথের একটা ছোট পোর্শনের উপর কাজে লাগাই, দেখো মনে করো আমি জাস্ট বললাম 3 প্লাস 7 প্লাস 11 প্লাস 15, এটার ভ্যালু বের করো। তুমি করলা কি, এটা ভ্যালু s ধরলা, ধরে এটাকে উল্টাই দিলা। এবার দেখো তো এই যোগফলটা কত আসে, মানে 15 আর 3 এর যোগফল আসে। 15 আর 3 কি জিনিস? ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম না? ইয়েস স্যার। তো সেম থিওরি, এরকম কোন সিরিজ দেওয়া থাকলে ফার্স্ট টার্ম হচ্ছে তোমার এ, যেটার ভ্যালু হচ্ছে 3, আর লাস্ট টার্ম হচ্ছে একটু আগে তুমি বের করলা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ভ্যালুটা বের করে নিলে লাস্ট টার্ম তুমি জেনে গেলা। এখন দেখো এখানে 18 কয়টা আছে? 18 কয়টা আছে? 4টা না? হ্যাঁ 4টা, আর ওটাকে বাই 2 দিয়ে ভাগ 2। করলে তুমি এস এর ভ্যালু পাচ্ছ। তো ইন দ্য সেম ওয়ে তুমি এই যে ফার্স্ট টার্ম আর হচ্ছে লাস্ট টার্ম যোগ করে n দিয়ে মাল্টিপ্লাই করতেছো, ডিভাইডেড বাই 2 লিখতেছো না? ইয়েস স্যার। তো এখানে n এর ভ্যালু কত হবে? কোশ্চেনে দেওয়া থাকবে 100। বুঝতে পারছো? n এর ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে 100, এর ভ্যালু আসবে এখান থেকে 3, আর লাস্ট টার্মের ভ্যালুটা আসবে এখান থেকে। এই হচ্ছে ফর্মুলা। বুঝাইতে পারছি? তো তুমি যদি এখন এই ফর্মুলাটাকে এবার এখানে বসাই দাও, সেটা আবার আরেকটা ফর্মুলা হয়ে যাবে, একই জিনিস হবে, কিছুই না।
তুমি চাইলে আলাদা আলাদা ভাবে বের করতে পারো। যে আমি লাস্ট টার্মটা বের করে নিলাম, এবার ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যোগ করে তাকে n দিয়ে মাল্টিপ্লাই করবো, ডিভাইডেড বাই 2 করবো। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, আজকের মতো থাকুক। জাস্ট যতগুলো নোট দিছি সবগুলো থিওরি রিভাইজ করো, আর কি করবা। আর কিছু করা লাগবে না, জাস্ট সিলেকশন অফ এইটার মধ্যে কি দেখাইতেছে না কিন্তু স্যার আদাব স্যার দোয়া করিয়েন। আচ্ছা, কোনো প্রবলেম হলে ফোন দিও বা মেসেজ Okay, দিও। sir. হ্যাঁ,